আসসালামু আলাইকুম। আজকে পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপের সম্ভবত 4 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা অনেক কিছুই পড়বো, অনেক কিছুই পড়ানোর টার্গেট আছে। দেখি কতদূর আগানো যায়। অনেক কিছু আছে, আর কয়েকটা প্রমাণ, আর আর কিছু কিছু জিনিস শেখাবো যেগুলোতে মানে এগুলো যদি শিখে নাও তাহলে পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ে এগুলো কাজে লাগবে। যেমন এই যে একটা জিনিস বলে দিয়েছিলাম যে সূত্র থেকে সারণী, একটা সূত্র দেখেই তুমি কেমনে বুঝবা যে এই সূত্র মানে এই সূত্রের ম্যাথ করার জন্য আমি যে সারণীটা আঁকাবো সেই সারণীতে কি কি লাগবে। সূত্র থেকে ধাপ, কোন একটা সূত্র দেখেই কেমনে বুঝবা যে প্রথমে কি নির্ণয় করা লাগবে তারপর কি নির্ণয় করা লাগবে। এটা তো তুমি আগে থেকে দেখে এসেছো, এটা না দেখালেও কিছু না, 1 মিনিট দেখাবো না। আর প্রথমে আমরা সূত্রের রিক্যাপটা দেখে নিই, মানে আগের সব সূত্রগুলো আরেকবার দেখে নিই তাহলে ভালো হবে। কারণ এখানে সূত্র মুখস্থ করাই মূল জিনিস। সূত্র মনে থাকলে ম্যাথগুলো এমনি হয়ে যায়। তা আগে কি কি সূত্র আমরা পড়ছিলাম বলো তো? প্রথমে পরিসরের সূত্র পড়ছিলাম। পরিসর, তার ইংলিশ ছিল রেঞ্জ, তাহলে সেটা আর সমান আমরা লার্জ মাইনাস স্মল এটা দিয়ে প্রকাশ করছিলাম। আবার বলতে পারো এক্স দিয়ে যদি প্রকাশ করি, প্রত্যেকটা তথ্যের এক্স আই দিয়ে যদি প্রকাশ করি তাহলে এক্স ম্যাক্সিমাম হলো লার্জেস্ট ভ্যালু মাইনাস এক্স মিনিমাম হলো স্মল ভ্যালু, এটাও হতে পারে। তো বিভিন্ন রকম করে পরিসর সূত্র তো দেওয়াই যায়, তো আমি এই দুইটা দিলাম। তারপর আমরা কি শিখছিলাম? গড় ব্যবধান। গড় ব্যবধান গড় ব্যবধান মানে কি? মিন ডেভিয়েশন মানে এমডি। এখন গড় ব্যবধান তো 3 রকম ছিল। গড় ব্যবধান একটা ছিল গাণিতিক গড় দিয়ে, যেটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, সেটা ছিল সামেশন। প্রত্যেকটা তথ্য থেকে গাণিতিক গড় বাদ দেবো তাহলে ব্যবধান পাবো, সেই ব্যবধানের গড়। মডুলাস নেব, যেহেতু ব্যবধানটা আমরা পজিটিভ চাচ্ছি তাই মডুলাস নেব, তাহলে এন দিয়ে ভাগ। আরও সূত্র ছিল এমডি, মধ্যক দিয়ে একটা সূত্র ছিল মিডিয়ান দিয়ে এমই। এটা কি ছিল? প্রত্যেকটা তথ্য থেকে মানে তথ্য সারির প্রত্যেকটা মান থেকে আমরা ওই মধ্যকটা বাদ দিয়ে দেবো আর পজিটিভ নেব, আর সেটা সমষ্টি নেব মানে প্রত্যেকটা তথ্যের জন্য, ডিভাইডেড বাই এন। আর একটা সূত্র ছিল এমডি মোড। মোড মানে হলো প্রসারক, প্রসারক থেকে নির্ণীত গড় ব্যবধান, তো সেটা ছিল সামেশন। প্রত্যেকটা তথ্য থেকে আমরা প্রসারকটা এবার বাদ দেবো, বাদ দিয়ে পজিটিভটা নেব মডুলাস দিয়ে, এন দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রসারক থেকে নির্ণীত গড় ব্যবধান পেয়ে যাব। তো পরিসর গেল, গড় ব্যবধান গেল। আর কি কি সূত্র ছিল আমাদের? আরও কয়েকটা সূত্র ছিল। তো এবার আমাদের সূত্র হলো পরিমিত ব্যবধানের সূত্র। এই দুটো সূত্র গেল, আশা করি মানে একটু রিভাইজ দেওয়ার জন্য আর কি। এবার পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান এটা আমি একটা কথা দিয়ে মনে রাখতে বলছিলাম, সেটা ছিল বর্গমূল গড় বর্গ ব্যবধান। তাহলে এটা যদি আমি সিগমা দিয়ে প্রকাশ করি, বা তুমি আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করতে পারো, পরিমিত ব্যবধান মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তুমি এসডি দিয়েও প্রকাশ করতে পারো, এটা আমি আগে বলিনি, আজকে বলছি, বইতে দেখবা আছে। এসডি দিয়েও প্রকাশ করতে পারো, প্রমাণের মধ্যে এই কথাটা পাবা। তো বর্গমূল গড় ব্যবধান মানে কি? বর্গ ব্যবধান মানে কি? ব্যবধানের বর্গ। তাহলে লিখে দাও এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার। মানে ব্যবধানটা আসলে প্রত্যেকটা তথ্য সারি থেকে প্রত্যেকটা তথ্য সারি থেকে ওই তথ্য সারির গড়ের ব্যবধান, সেটার বর্গ করতে বলেছে, তাহলে বর্গ করে ফেললাম। আর তার গড় করতে বলেছে, তার মানে কি? এখানে আমি নেব সামেশন, মানে এটার যোগফল বাই এন, তাহলে হয়ে গেল গড়। তারপর আবার বর্গমূল মানে পুরোটুকুর বর্গমূল, তাহলে এটা আমি একটু ঠিক করে এখানে দিয়ে দিচ্ছি একটা বর্গমূল, এই যে এইভাবে। তো এটা হয়ে গেল আমার পরিমিত ব্যবধান। আর আরেকটা জিনিস ছিল কিন্তু, সেটা হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ক এটা সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, অথবা আর একটা জিনিস দিয়ে প্রকাশ করা যায় যেটা হলো ভি, ভ্যারিয়েশন, ভেদাঙ্ক। তো এটা সমান কি হবে? এটার স্কোয়ার, তাহলে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন এখানে মডুলাস দিইনি, কারণ স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এমনি পজিটিভ হয়ে যায়, মডুলাসও পজিটিভের কাজই করে। তো এগুলো ছিল সূত্র। আরেকটা সূত্র ছিল, এটা হলো চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান
যেটা ছিল কোয়ার্টাইল ডেভিয়েশন, তাহলে এটা হচ্ছে কিউ ডি। এটা কি ছিল? তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বাদ দেব, বাদ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে আমাদের চতুর্থক ব্যবধান। তো আশা করি এই সূত্রগুলো বোঝা গিয়েছে। আরো কিছু সূত্র ছিল যেগুলো আপেক্ষিক, মানে এটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ। পরম মানে হলো আসল মান। আর এরপরে আমরা যে সূত্রগুলো দেখব সেগুলো হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপের সূত্র। এটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো আপেক্ষিকের ক্ষেত্রে কি কি ছিল? প্রথমে ছিল পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক এটা কি হবে? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সিআর। এটা কি ছিল? এল মাইনাস এস ডিভাইডেড বাই এল প্লাস এস, এইভাবে ছিল। আরেকটা ছিল হলো গড় ব্যবধানাঙ্ক। এটা ছিল কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। এখন মিন ডেভিয়েশন তো আবার 3 রকম। একটা হচ্ছে এক্স বার দিয়ে প্রকাশ করা যেতে পারে, সেটা হলো মানে গাণিতিক গড় হাতে নির্ণীত গড় ব্যবধান, তার ব্যবধানাঙ্ক মানে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম গাণিতিক গড়, তাই না? তো এটা কি হবে? এটা হবে ওই গড় ব্যবধানটাকে তুমি গড় দিয়ে ভাগ করলেই হয়ে গেল। তারপরে আরো কিছু ছিল সিএমডি, এটা ছিল মিডিয়ান থেকে ছিল। এটা তুমি ব্র্যাকেটে ছোট করে দিলেও সমস্যা নেই, বড় করে দিলেও সমস্যা নেই। তো এখানে মিন ডেভিয়েশন দিয়ে, এখানে এবার মিডিয়ান দিয়ে, মানে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান, সেটাকে তুমি মধ্যক দিয়ে ভাগ করলে হয়ে যাবে। আর তারপরে সিএমডি ফ্রম মোড, মানে প্রচুরক থেকে নির্ণীত, তাহলে এমডি মোড থেকে, আর তুমি সেই মোড দিয়ে ভাগ করে দিচ্ছ। তো এটা গেল গড় ব্যবধানাঙ্ক। আরো কয়েকটা সূত্র ছিল। আরেকটা ছিল হলো বিভেদাঙ্ক। এটা ছিল কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, সিভি। কিন্তু এটা যদিও ভেদাঙ্ক মতো লাগছে, তারপরে এটা আসে পরিমিত ব্যবধান থেকে, তাই না? মানে পরিমিত ব্যবধানকে তুমি যদি গাণিতিক গড় দিয়ে ভাগ করো তাহলে তোমার হয়ে যাবে। আর একটা ছিল চতুর্থক ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক কি ছিল? সি কিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এটা ছিল হলো Q3 minus Q1 divided by Q3 plus Q1, এটা ছিল, তাই না? তো আশা করি এই সূত্রগুলো মনে আছে। আর আরো কিছু সূত্র ছিল এখানে এক্সট্রা, পরিমিত ব্যবধানের কিছু বিশেষ ক্ষেত্রে সূত্র, এগুলো চলো আমরা দেখে ফেলি। এটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র। আর পরিমিত ব্যবধানের সূত্র জানলে তো আমরা ভেদাঙ্কের সূত্র জানবো। তো এটা ভেদাঙ্কের সূত্র। তো এগুলো চলো আমরা নির্ণয় করে ফেলি। নির্ণয় মানে আমরা দেখে ফেলি আর কি। তো 1 নম্বরে পরিমিত ব্যবধানের একটা সূত্র আছে, সিগমা ইকুয়ালস টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12 তার রুট। আর তাহলে ভেদাঙ্ক কি হবে? ভেদাঙ্ক হবে সিগমা স্কয়ার সমান হবে n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। তো এই সূত্রটা কিসের জন্য বলো তো? এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, স্বাভাবিক হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই সূত্র, স্বাভাবিক সংখ্যা। এবার 2 নম্বরে আমরা একটা সূত্র দেখি। 2 নম্বরে সিগমা সমান পরিমিত ব্যবধান হবে n স্কয়ার মাইনাস 1/3 তার রুট, আর ভেদাঙ্ক হবে সিগমা স্কয়ার সমান n স্কয়ার মাইনাস 1/3। তো এটা কিসের জন্য? এটা তো আগের মতোই প্রায়, শুধু এটাই পার্থক্য হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় বা জোড় সংখ্যা, যেটা ইচ্ছা বলতে পারো, বিজোড় বা জোড় সংখ্যা। তো এটার জন্য সূত্র হলো এটা। আর আরেকটা সূত্র আমরা জানতাম, সেটা হলো
সিগমা সমান r/2। তাহলে এখান থেকে আমরা ভেদাঙ্ক পেয়ে যাই। এটা আমি আগে বলছিলাম না, এবার বলছি সিগমা স্কোয়ার। দেখতে পারছো এটা হবে r²/4। এটা আসলে মানে না বললেও পারতে। তো এটা কি হবে, দুইটি অসমান স্বাভাবিক সংখ্যা মনে হয়, আমি একটু দেখিয়ে নিই তারপর বলছি। আচ্ছা, তো এটা হচ্ছে দুইটি অসমান তথ্য সংখ্যা। দুইটি অসমান মানে দুইটি অসমান সংখ্যা হলে হবে। তথ্য সংখ্যার ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব যে পরিমিত ব্যবধান হবে r/2। এটা কিন্তু আমরা প্রমাণও করব, এই প্রত্যেকটা সূত্র আমরা কিন্তু প্রমাণ করব। মানে মূল সূত্র আমরা জানি, সেটা মুখস্থ, এগুলোও মুখস্থ, কিন্তু এগুলো আমরা প্রমাণ করব সামনে। তো আশা করি এই 3টা পেজের যে সূত্রগুলো আছে সেগুলো তোমার মনে আছে, আরও মনে পড়লো, আর একবার রিভিশনও হয়ে গেল। তো চলো আমরা এবার সামনে আগাই। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো অশ্রেণীকৃত সূত্র থেকে আমরা কিভাবে শ্রেণীকৃত সূত্রে যেতে পারি। তো এটা আসলে আমি আগে অনেক ভিডিওতেই দেখাইছি, তো এখানেও দেখাচ্ছি। অশ্রেণীকৃত সূত্রের মধ্যে যেখানে যেখানে তুমি সামেশন পাবা, এই যে এখানে একটা সামেশন, ধরো এখানে একটা সামেশন। এখন প্রত্যেকটা সামেশনের পরে তো একটা কোনো একটা চলকের সাথে আই আছে, ধরো xi আছে, এখানেও xi আছে, বা ধরো এখানে আছে, ধরো xi আছে। তো সূত্রের মধ্যে তুমি কি করবা, সামেশনের পরে একটা fi বসিয়ে দিবা। মানে fiটা সামেশনের সাথে যা থাকবে সেটার সাথে একটা fi গুণ আকারে চলে যাবে। এটাই হচ্ছে মূল জিনিস। এটা করলে তোমার অশ্রেণীকৃত থেকে শ্রেণীকৃত সূত্রে তুমি চলে যেতে পারবা। ধরো যে তৃতীয় অধ্যায়ে আমাদের একটা সূত্র ছিল ক্যান্ডি প্রবণতায়, সেটা মনে না থাকলে সমস্যা নেই, এমনি দেখো। এটা ছিল হলো ওই তরঙ্গ গড়ের সূত্র, হারমোনিক মিন, HM ইকুয়ালস টু ছিল হলো n ডিভাইডেড বাই সামেশন 1/xi। এমন একটা সূত্র ছিল, মনে না থাকলে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা আগের অধ্যায়ের সূত্র। তো এখানে মূল জিনিসটা হলো যে এটা হচ্ছে অশ্রেণীকৃতর ক্ষেত্রে সূত্র। এটা শ্রেণীকৃতর ভার্সনটা তৈরি করো। তো এটা শ্রেণীকৃতর ভার্সনটা যদি তুমি তৈরি করো তাহলে এরকম পাবা, HM ইকুয়ালস টু এই ছোট হাতের এনটা হয়ে যাবে বড় হাতের এন। এটা আশা করি মনে আছে। হ্যাঁ, এটাও আর একটা পয়েন্ট যে শুধুমাত্র fi আনলেই হবে না, আমরা সূত্রের মধ্যে যে ছোট হাতের এনটা থাকে এটা হচ্ছে গণসংখ্যা বা তথ্য সংখ্যা। সেটা শ্রেণীকৃতর ক্ষেত্রে গিয়ে হয় মোট গণসংখ্যা, কারণ শ্রেণীকৃতর ক্ষেত্রে সারণীতে অনেকগুলো ঘর থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা একটা গণসংখ্যা থাকে, যেটাকে আমরা fi বলি। এবং সেই fi-কে সামেশন করেই আমরা পাই হলো বড় হাতের এন বা মোট গণসংখ্যা। তাই ছোট হাতের এনকে বড় হাতের এনে নিয়ে যেতে হবে, আর তারপরে সামেশনের আগে মানে সামেশনের পর একটা fi আনতে হবে। মানে এখানে আসবে সামেশন, মানে এই পুরো জিনিসের সাথে একটা fi গুণ হয়ে যাবে, তাহলে কি থাকে fi/xi। এখন এখানে কিছু কনফিউশন আছে, আমি দেখাই এগুলো। ধরো পরিমিত ব্যবধানের সূত্র, এখানে পরিমিত ব্যবধানের সূত্রে আরেকটা রূপ আছে, আমি এটাও লিখে দিই। যদি পরিমিত ব্যবধানের সূত্র, পরিমিত ব্যবধান মানে মূল সূত্র থেকে এখানে আসলাম আর কি, এই মূল সূত্র থেকে এটা প্রমাণ করা যায়, প্রথম ভিডিওতে করছিলাম। এটা ছিল সামেশন xi² মাইনাস সামেশন xi/n হোল স্কোয়ার। তুমি সামেশন xi/n এটাকে গড় আকারেও লিখতে পারো, মানে এটাকে x বারও লিখতে পারো, মানে এই জিনিসটাকে তুমি x লিখতে পারো, সমস্যা নেই। আর সিগমা স্কোয়ার তাহলে কি হবে, একদম সেম জিনিস, এটা হবে xi² মাইনাস xi/n হোল স্কোয়ার। তো এটাকেও তুমি আবার লিখতে পারো, তার মানে এরকম আসলে সামেশন xi² মাইনাস x হোল স্কোয়ার, এটাও লিখতে পারো, সমস্যা নেই। তো এই সূত্রটা আমরা চলো এখানে নিয়ে যাই। তো সিগমা সমান তুমি দেখলে যে x, আচ্ছা সামেশন xi² সামেশন xi² মাইনাস সামেশন xi/n হোল স্কোয়ার। এখন fi তাহলে কোন জায়গায় নিবে, এটা তো অশ্রেণীকৃতের ক্ষেত্রে সূত্র। এটা যদি শ্রেণীকৃতর ভার্সনে তুমি যাও, শ্রেণীকৃতর ভার্সনে গেলে কি হবে, সিগমা সমান হবে এই যে সামেশনের পরে xi এর স্কোয়ার আছে, তার জন্য কি তুমি আবার fi এর স্কোয়ার আনবা? না, fi এর স্কোয়ার আনবা না, এখানে যা রয়েছে পুরোটুকুর সাথে একটা fi গুণ আকারে দিয়ে দিব। মানে সামেশনের পরে fi আসবে আর এখানে xi এর স্কোয়ার, সামেশনের পরে যাই থাকুক সেটার সাথে একটা fi গুণ দিলেই হয়ে যাবে, ডিভাইডেড বাই n মাইনাস
এখানে দেখো সামেশনটার উপরে আবার কিন্তু দেখো হোল স্কোয়ার আছে, সে কারণে তোমার কিন্তু এখানে যদি আলাদাভাবে গুণ করতে চাও তাহলে এফআই স্কোয়ার আনা লাগে, তাই না? মানে সামেশনের পরে একটা এফআই আনলেই হয়ে যায় জিনিসটা। সামেশনের পরে যদি তুমি একটা এফআই আনো তাহলেই কাজটা হয়ে যায়। সামেশন এফআই, এখানে এক্সআই আছে আর পুরোটুকুর উপর স্কোয়ার আছে, সেটা যদি তুমি ধরতে চাও, মানে তুমি যদি আলাদাভাবে এফআই দিতে চাইতে তাহলে তোমার এফআই স্কোয়ার দেওয়া লাগতো। তো সেই চিন্তা করা লাগবে না, তোমার মূল নিয়মটাই হচ্ছে সামেশনের পরে একটা এফআই আনলেই হয়ে গেল। সামেশনের পরে যেই জিনিসটা আছে, মানে যেই জিনিসটার যোগফল এই সামেশনের মাধ্যমে হচ্ছে, সেটার সাথে তুমি একটা এফআই গুণ করে দিলেই কাজ হয়ে যাবে। বাকি কিছু আর চিন্তা করতে হবে না যে কার উপর স্কোয়ার আছে কি পুরোটুকুর উপর স্কোয়ার আছে, তুমি সামেশনের পরে একটা এফআই আনলেই জিনিসটা হয়ে গেল। আর এখানে একটা ভুল আছে, দেখো তোমার যদি মাথায় আসে এতক্ষণে, এই যে দেখো এখানে এন হবে, তো এন না লিখে তুমি আবার সামেশন এফআইও লিখতে পারতে এইভাবে, তাও হবে। তো আমি এটা পরের লাইনে লিখে দিই, এন না লিখে তুমি এখানে সামেশন এফআই লিখলে হবে, এখানেও সামেশন এফআই লিখলে হবে। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে অশ্রেণীকৃত সূত্র থেকে শ্রেণীকৃতই যাইতে হয়। তো সেটা আমি আগেও দেখাইছি, আজকেও দেখালাম, তো এটা তুমি পারো। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে পরেরটাই যাই। এখন বলা হচ্ছে সূত্র থেকে ধাপ। এখন আমি সিগমার সূত্রটাই আনি, মানে পরিমিত ব্যবধানের সূত্র। সেখানে বলা ছিল সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার, এটার আবার রুট। আচ্ছা, রুট নিয়ে আমি আর কাজ না করি, কারণ রুট তো ম্যাথমেটিক্যাল কাজ, সেটা তুমি সবকিছু বের করার পর রুট করে দিলেই হয়ে গেল। আমি শুধু এই সূত্র নিয়ে কাজ করি, তাহলে আমার আর বারবার রুট লেখা লাগবে না, আমি ভেদাঙ্কের সূত্র নিয়ে কাজ করি। তাহলে দেখো কি হলো জিনিসটা। এবার তুমি এই সূত্র থেকে একটা, ধরো তোমার একটা তথ্য সারি দিয়ে দিয়েছে 1 2 5 7 9 10 যা কিছু ধরো দিয়ে দিয়েছে, দিয়ে বলা হচ্ছে যে তুমি এখান থেকে ভেদাঙ্কটা নির্ণয় করো। আমি যেহেতু ভেদাঙ্কের সূত্র নিয়ে কাজ করছি তাই ভেদাঙ্কর কথাই বলছি। পরিমিত ব্যবধানও হতে পারতো, কিন্তু সেটাই রুট লাগে বলে আমি আর দিলাম না। তো বললো যে এখান থেকে তুমি ভেদাঙ্কটা নির্ণয় করো। এখন নির্ণয় করার জন্য তোমার কোন কোন ধাপ অবলম্বন করা লাগবে সেটা সূত্র দেখে তো বোঝা লাগবে, তাই না? এখন প্রথম কথা হলো, তোমার সবচেয়ে সহজ তুমি কোন জিনিসটা প্রথমেই বের করতে পারছো, এন না? তাহলে তুমি এন সমান লিখতে পারো। ধরো তুমি গুণে দেখলে যে এখানে 10টা মান আছে, তুমি 10টা মান দিয়ে দিলে, মানে সূত্র থেকে তুমি সবচেয়ে সহজ যে মানটাকে বের করতে পারো সেটা তুমি বের করবা। এবার দেখো সবচেয়ে সহজ মান কোনটা, এন বের করার পরে তোমার আর কি মান সবচেয়ে সহজ লাগবে, এটা নাকি এটা? বলো তো, এখান থেকে একটু ভেবে দেখো। তোমার কিন্তু এটা বের করা বেশি সহজ, তার কারণ কি বলো তো? এটা বের করার জন্য তোমার কিন্তু স্কোয়ার বের করা লাগবে না, তোমার এই ভিতরের অংশটুকু বের করলে হবে, তারপর তুমি সূত্রে স্কোয়ার ফেলবা। মানে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, মানে নর্মাল তুমি যেগুলো আগে থেকে শিখে এসেছো সেগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। এখন যে পরিসংখ্যানিক বিষয়গুলো আছে, এই যে সামেশন, এটা তো আগে ছিল, কিন্তু আমরা তো আর মানে সামেশন নিয়ে তো কাজ করতাম না 9 10-এ। তো এখন যে পরিসংখ্যানিক বিষয়গুলো সেইগুলো নিয়ে তুমি চিন্তা করবা। তো এখানে স্কোয়ার আছে, এটা নিয়ে চিন্তা নেই, কারণ এটা তো তুমি পরে সূত্রে বসাতে পারছো। তো তাহলে তুমি চিন্তা করো পরিসংখ্যানিক বিষয়গুলো। তো এখানে দেখো তো, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন এটা বের করা বেশি সহজ নাকি সামেশন এক্স আই বাই এন এটা বের করা বেশি সহজ? এখন এখানে একটু মানে জিনিসপাতি গুলিয়ে যায়। এটাই অনেকে মনে করে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন স্কোয়ার এমন মনে করে, এটা মনে করা যাবে না। কারণ হলো এটা হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 বাই এন তার হোল স্কোয়ার। আর এটা কি, এটা হচ্ছে সংখ্যার বর্গের যোগফল, মানে সামেশনের পরে কিছু একটা স্কোয়ার আছে, আর এটা আছে সামেশন কিছু একটা পুরোটুকুর স্কোয়ার। দুইটা জিনিস আলাদা, মানে যেমন একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এমন এ এ প্লাস বি হোল স্কোয়ারকে তুমি লিখতে পারো সামেশন এক্স আই হোল স্কোয়ারের মতো, মানে ওই যে দুইটা সংখ্যার যোগফল তার পুরোটুকুর স্কোয়ার, আর এটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গেরই যোগফল, মানে স্কোয়ারেরই যোগফল, মানে এক্স আই স্কোয়ার এমন লিখতে পারো। মানে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তুমি বুঝতে পারছো। এখন তাহলে আমাদের মূল মোটিভটা কি? আমাদের মূল মোটিভ হলো কোনটা মানে বের করা সহজ সেটা নির্ণয় করা। তো দেখো এখানে এটা হলো বর্গের যোগফল আর এটা হলো নর্মাল যোগফল, তাহলে এটা বের করা বেশি সহজ। তাহলে তুমি এবার সামেশন এক্স আই বাই এন এটা নির্ণয় করবা। এটা নির্ণয় না করে তুমি আগে সামেশন এক্স আই নির্ণয় করে নিতে পারো, সবগুলো যোগ করে, ধরো 1 যোগ 2 যোগ 5 যোগ 7 এভাবে করে নির্ণয় করে নিতে পারো। তারপর তুমি সামেশন এক্স আই স্কোয়ার নির্ণয় করতে পারো, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 7 স্কোয়ার এভাবে করতে পারো। এখানে কিন্তু এনটা নির্ণয় না করলেও সমস্যা হতো না, বা তুমি শুধু লিখে দিলেই হয়ে গেল, তোমার এই এন নিয়েও চিন্তা করা লাগছে না, কারণ এনটা তো ভাগ আকারে আছে। তোমার মূল কাজ হলো পরিসংখ্যানিক বিষয়গুলো নিয়ে চিন্তা করা।
তাহলে দেখো এইগুলো যদি তুমি এই দুটো জিনিস যদি বের করো তাহলে হয়ে গেল। আর এটা তো বের করার কোনো ব্যাপার না, এটা তো মানে হয়েই আছে, এটা তুমি গুণেই বুঝতে পারছো, এটাও হয়ে গেল। তো তাহলে এই তিনটা জিনিস তুমি যখন বের করে ফেলছো তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ এই সূত্রের ম্যাথ এবার আমি করতে পারবো। তাহলে কি হবে, সামেশন এক্স আই স্কয়ারের মান জেনে গিয়েছো, এন এর মান জেনে গিয়েছো, সামেশন এক্স আই এর মান জানো, এন এর মান জানো, তারপর সূত্রে বসালে কাজ শেষ। সূত্র থেকে ধাপ এভাবে আমরা আগাবো। তো সবচেয়ে সহজ যে জিনিসটা বের করা যায় সেটাকে বের করব সূত্রের মধ্যে। তারপরে মানে মূলত পরিসংখ্যানিক বিষয়গুলোর উপরই নজরটা রাখবো আমরা। পরিসংখ্যানিক বিষয়গুলো আমাদের বের করে নেওয়া লাগবে যদি বের করা লাগে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেখবা যে হয়েই আছে, যেমন এই এন এর মানটা দেখো হয়েই আছে। তো আশা করি বুঝতে পারছো যে একটা সূত্র দেখে তুমি কেমনে বুঝবা যে এটা থেকে আমরা কি কি ধাপ যেতে পারি। এটা আসলে ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। যদিও এই সূত্র থেকে ধাপ আসলে এমন কোনো কঠিন কিছু না, সূত্র থেকে সারণী একটু চ্যালেঞ্জিং থাকে, সূত্র থেকে ধাপ সবাই পারে মোটামুটি। তো আশা করি বুঝতে পারছো এটা। তো চলো আমরা সূত্র থেকে সারণীর জিনিসটা যাই। তো সূত্র থেকে সারণী, এখানে একটা জিনিস দেখো, সূত্র থেকে ধাপ কি কারণে আমি বললাম সূত্র থেকে ধাপ বললাম, এটা কোন সূত্রের ক্ষেত্রে বললাম বলো তো, মানে কোন ধরনের সূত্রের ক্ষেত্রে বললাম? এটা বললাম আমি অশ্রেণীকৃত সূত্রের ক্ষেত্রে। অশ্রেণীকৃত এই সূত্রের ক্ষেত্রে বললাম, কারণ অশ্রেণীকৃত সূত্রের ক্ষেত্রে কোনো সারণী অঙ্কন করা লাগে না, সে কারণে তোমার ধাপে ধাপে কিছু জিনিস নির্ণয় করে তারপর সূত্রে ফেলা লাগে। আর সূত্র থেকে সারণী, এটা কোন সূত্রের ক্ষেত্রে তাহলে বলছি আমি? এটা তাহলে আমি বলছি হলো শ্রেণীকৃত সূত্রের ক্ষেত্রে, মানে শ্রেণীকৃতর যে সূত্রগুলো সেগুলোর ম্যাথ করার জন্য তোমার অবশ্যই সারণী আঁকা লাগে। তাহলে এবার আমি দেখাবো যে তুমি কি কি নির্ণয় করবা সূত্র থেকে সারণীর জন্য। তো সারণীর জন্য তোমার কিছু কিছু জিনিস অলরেডি লাগেই, যেটা হলো একটা হলো শ্রেণী ব্যবধান। আচ্ছা, শুধু শ্রেণী ব্যবধানটাই দিলাম যে এটাই লাগে, তোমার গণসংখ্যা দিলাম না, গণসংখ্যাও আমরা সূত্র থেকেই দেখে নেব। তো তাহলে তোমার দেখো আমি ওই একই সূত্র নিয়ে কাজ করি, সিগমা সমান সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা ঠিক নেই কিন্তু তোমার মনোযোগ আছে নাকি দেখলাম। এটা শ্রেণীকৃত সূত্র হবে, তাহলে কি হবে সামেশন, আবার দেখো এখানে সিগমা স্কোয়ার হবে। তো মনোযোগ কিন্তু দিয়ে রাখতে হবে, যদি মনোযোগ না থাকে ভালো করে মনোযোগ দাও। তাহলে এটা হবে সামেশন এফ আই এক্স আই এর স্কোয়ার ডিভাইডেড বাই কোন এন বলো তো, বড় হাতের এন, তাই না? বড় হাতের এন না দিয়ে তুমি বড় হাতের সামেশন এক্স আই মানে সামেশন এফ আইও দিতে পারো, আমি বড় হাতের এনই দিচ্ছি, মাইনাস সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। তাহলে এবার তুমি যদি একটা সারণী তৈরি করো, সারণীতে তোমার কি কি লাগবে, কি কি লাগবে এটা আগে থেকে বুঝে নিতে হবে, কারণ তোমার তো হেডলাইনে দিতে হবে, তাই না? তো প্রথমে ধরো তুমি দিয়ে দিলে শ্রেণী ব্যবধান দিলাম, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বর্তমান কি লাগবে, এখন শ্রেণীকৃতের সূত্রে এক্স আই জিনিসটা কি বোঝায় বলো তো? এক্স আই জিনিসটা বোঝায় কিন্তু মধ্যমান, এটা তোমার মনে রাখা লাগবে। এক্স আই তো মধ্যমান বোঝায়, এটা কেন্দ্রীয় প্রবণতায় আমরা দেখে আসিছি। তো তাহলে তোমার অবশ্যই শ্রেণীর মধ্যমান লাগবে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম মধ্যমান। আচ্ছা, মধ্যমান গেল। এখন একটা জিনিস দেখো, এখানে তোমার কিন্তু সারণী থেকে অনেক কিছু নির্ণয় করে নিয়ে আসতে হবে, কারণ তুমি তো দেখেছো যে 9-10-এর যে পরিসংখ্যানের মানে সারণী থেকে যে ম্যাথগুলো আমরা করতাম সেগুলো সারণী থেকে অনেক কিছু নির্ণয় হয়ে যেত, তারপরে আমরা একটা সূত্রের মাধ্যমে তারপর 1-2 লাইনে করে ফেলতাম। তো এখান থেকে তোমার অনেক কিছু নির্ণয় করে ফেলতে হবে। তাহলে দেখো মধ্যমান থেকে তুমি কি পাও, এখানে তুমি মূলত পাও এক্স আই এই জিনিসটা, কিন্তু এখানে দেখো তোমার শুধুমাত্র এক্স আই না, তো এক্স আই এর সামেশন তো আছেই, তার সাথে তোমার কিন্তু এক্স আই স্কোয়ারের সামেশনও কিন্তু আছে, সে কারণে তোমার মধ্যমানের স্কোয়ারটাও নির্ণয় করে নিতে হবে এখানে। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এখন এটা পূর্ণ করলে তাহলে বুঝতে পারবো যে আসলে কেমনে আমি ভাবছি জিনিসটা। প্রথমে শ্রেণীব্যাপ্তি এটা থাকবেই, এখন এক্স আই দেখো আছে, এটা তো তোমার লাগবেই, তাই না? এখন এখানে দেখো সামেশন এফ আই এক্স আই স্কোয়ার মানে সংখ্যার বর্গও লাগছে, মানে মধ্যমানের বর্গ, তাহলে মধ্যমানের বর্গটাও নিয়ে নিবা। এটা নেওয়ার পরে এবার তুমি এফআই নিবা, যেহেতু তোমার এফআই লাগছেই, এটা লিখে দেওয়াই ভালো যে শ্রেণীকৃত সূত্রে গণসংখ্যা লাগেই, গণসংখ্যা লাগবেই, তাহলে এটা এফআই তোমার লাগবেই। এখন এফআই যখন তুমি পেয়ে গিয়েছো, এখন দেখো তুমি সারণীর মাধ্যমেই নির্ণয় করে ফেলার চেষ্টা করো জিনিসটা। দেখো তুমি এবার যদি এই ঘরের মানগুলোর সাথে এই ঘরের মানগুলো গুণ করে দাও, তাহলে দেখো তুমি এফআই এক্স আইটাও পেয়ে যাও, তাই না?
এটা যদি পেয়ে যাও, এরপরে আরেকটা ঘর নাও, আরেকটা ঘরে তুমি এবার এই এফআই এর সাথে এই এক্স আই এর স্কোয়ারের ঘরের যে মানগুলো সেইগুলো গুণ করে দাও, তাহলে এফআই এক্স আই স্কোয়ার এইগুলো পেয়ে গেলে। এখন তোমার কি আর কিছু লাগছে? দেখো, তোমার মূলত কি কি লাগতো বলো তো? এন লাগতো, তাই না? এন তুমি কেমনে পাও? এন সমান আবার হলো সামেশন এফআই। তার মানে কি, এফআই গুলো সব নিচে যখন তুমি মোট লিখবা, ধরো এখানে সব আছে, সব মানগুলো ধরো এখানে আছে, আর তুমি তারপর এখানে নিচে যে মোট লেখো, মোট লেখার পরে এই যে এই ঘরে যে জিনিসটা পাবা, এই যে এই এই এফআই এর তো অনেকগুলো মান আছে, এই মানগুলো যোগ করে তুমি যে জিনিসটা পাবা সেটাই এন হবে, বা সেটাই সামেশন এফআই হবে, যেহেতু সব কোন সংখ্যার যোগফল। আবার এফআই এক্স আই এর যে মানগুলো তুমি পেয়েছো, মানে এই এফআই এর ঘর আর এই এক্স আই এর ঘর, এই ঘরের মানগুলো গুণ করে তুমি তো এখানে বসায়ছো। এখন এই মানগুলো তুমি যদি সব যোগ করে এখানে বসাও, তাহলে তুমি পেয়ে যাবে সামেশন এফআই এক্স আই। আবার এই ঘরে তো তুমি এফআই আর এক্স আই স্কোয়ার এই মানগুলো গুণ করে এখানে বসায়ছো। এখন এই মানগুলো তুমি যদি সব যোগ করে এখানে বসাও, তাহলে এটা হয়ে যাবে সামেশন এফআই এক্স আই স্কোয়ার। এখন দেখো, তুমি সামেশন এফআই এক্স আই জানো, এটা জানো, সামেশন এফআই এক্স আই স্কোয়ার জানো, এটাও জানো, এনও জানো, তাহলে দেখো তুমি তো সবই জানো। এবার তুমি শুধু সূত্রে স্কোয়ার করে -10s করে এটা বের করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। আশা করি তুমি অ্যাপ্রোচটা বুঝতে পারছো, যে কেমনে একটা সূত্র দেখে আমরা বুঝবো যে এখান থেকে আমরা কি নির্ণয় করতে চাচ্ছি। আশা করি বুঝতে পারছো। এখন অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতিতে করা লাগে, মানে মূল ও মাপনী ব্যবহার করে, সেটাও আমি দেখাবো একটু পরে। সারণীর মানে সারণীর মধ্যে কি কি আমরা নেব সেটাও দেখিয়ে দেবো। তো আমরা বেশিরভাগ সময় তো এই নিয়মেই করি, তাই না? আমরা নতুন চলক ইউআই ধরে তো খুব কমই করি, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য বলবেও না এখন থেকে অত বেশি। আগে যেমন 9-10-এ বলে দিত সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, এখানেও বলতে পারে, কিন্তু মূল নিয়মটাই মূল, এখান থেকে তুমি যে কোনো কিছু তৈরি করতে পারবা। তো যখন মূল্যমাপনী শিখবো তখন দেখে নেবো, একটু পরে শিখবো। এই যে দেখো, মূল্যমাপনীর সাহায্যে সমাধান, এটা এটাও আমি আসলে দেখাইছি আগে, কেন্দ্রীয় প্রবণতার মধ্যেই দেখাইছি। তো আমি কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। ধরো একটা সূত্র ছিল তোমার, যে এক্স বারের একটা সূত্র ছিল না, গাণিতিক গড়ের সূত্র কি ছিল বলো তো? সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, এমন ছিল না? এমন সূত্র যদি থাকে, তাহলে একটা জিনিস দেখবা, ধরো তুমি মূল্যমাপনের সাহায্যে জিনিসটা করতেছো, মানে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে, মূলত সংক্ষিপ্ত পদ্ধতি, তাই না? সংক্ষিপ্ত পদ্ধতিতে তুমি এই কাজটা করতেছো। ধরো তোমার একটা তথ্য সারি দেওয়া রয়েছে 1, 3, 5, 7, 11, 20, 500, 50 লক্ষ, এমন মান দেওয়া আছে ধরো তোমার কাছে। এখন এই মানগুলো গাণিতিক গড় নির্ণয় করতে বলেছে। এখন তুমি এ কাজ করতে পারো। আবার যদি তোমার মানগুলো একটু বিদঘুটে দেওয়া থাকে, ধরো তোমার মান দেওয়া আছে 11, 12, 13, 14 এমন দেওয়া আছে, 11, 12, 13, 14। এখান থেকে তুমি যদি মূল ও মাপনী ব্যবহার করো, তাহলে ভালো হবে। প্রত্যেকটা থেকে 10 বাদ দিলে তো 1 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, মানে মূল নিয়ে কাজ করলে তুমি মাপনী নিয়েও কাজ করার মতো তথ্য যদি দিয়ে দেয়, তাহলে মাপনী নিয়েও কাজ করতে হবে। তো এটা তো আমি আগের অধ্যায়ে দেখাইছি। তো এখানে মূলত জিনিসটা কি, তুমি এখান থেকে নতুন একটা চলক নিবা, নতুন একটা চলকের নাম যদি হয় ইউআই, তাহলে তুমি মূল্যমাপনী কেমনে প্রয়োগ করবা? এক্স আই থেকে কিছু একটা বিয়োগ করবা বা যোগ করবা, আমি বিয়োগই করলাম। বিয়োগ করে তুমি কিছু একটা দিয়ে ভাগ করবা, যেটা বিয়োগ করলে সেটা হচ্ছে মূল, আর যেটা দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে মাপনী। তাহলে তোমার এক্স আই সমান কি হবে? এক্স আই সমান হবে সি ইউআই প্লাস এ, এমন হবে অবশ্যই। এখন এটা যদি আমি বসিয়ে দিই, এখানে আমি একটু প্রমাণ টাইপেরই দেখিয়ে ফেলছি, তারপরে একটা সিদ্ধান্ত দেবো আর কি। তো তাহলে তুমি এক্স এর বদলে লিখে দাও সি ইউআই প্লাস এ ডিভাইডেড বাই এন। এখন সামেশনের মধ্যে দুইটা জিনিস থাকলে তো আলাদা আলাদা করে লেখা যায়, তার মানে সামেশন সি ইউআই প্লাস সামেশন এ, আর এই পুরো জিনিসটাকে যদি এন দিয়ে ভাগ করি, তার মানে দুইটাকে আলাদা আলাদা করে ভাগ আকারে দেখানো যাবে। এটাও বুঝতে পারছো। আবার তুমি এখান থেকে বুঝতে পারছো সিটা তো একটা ধ্রুবক, এটা সামেশনের বাইরে নিয়ে যাওয়া যায়, মানে সামেশন, মানে সি সামেশন ইউআই বাই এন প্লাস, এখন দেখো এটাও কিন্তু আবার ধ্রুবক, তাহলে এ সামেশন 1 আর কি,
বা তুমি একবারে এখান থেকে লিখে দিতে পারো সামেশনের মধ্যে কোনো একটা ধ্রুবক যদি থাকে, শুধু ধ্রুবক, কোনো চলক যদি না থাকে, তাহলে এটা কি হয়, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এইভাবে করে এন সংখ্যক বার, মানে এন এ। সামেশনের মধ্যে অন্য কিছু যদি না থাকে, শুধু ধ্রুবক থাকে, তাহলে একটা এন দিয়ে গুণ করে দিলে হয়ে গেল। এখন এখান থেকে যদি আমি লিখি, এখন সিটাকে নিয়ে চলে গেলাম, আর সি সামেশন ইউআই বাই এন প্লাস, দেখো এটা কাটা, তাহলে এ হয়। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারলে যে এই সূত্র আসার পরে তুমি শুরুতে তুমি যে মানটা ধরে নিছিলে, এই যে এই মানটা, নতুন একটা চলক ধরে নিলে, আর শুরুতে যে সূত্রটা ছিল, নতুন যে সূত্র, এই তিনটা জিনিসই একটু খেয়াল করো। দেখো তোমার সূত্র ছিল এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স আই বাই এন, এটা খুব সুন্দর একটা সূত্র ছিল। এবার তুমি একটা ঝামেলা পাকাইলে কি, একটা নতুন চলক ধরে নিলে ইউআই, সেটা হচ্ছে এক্স আই থেকে তুমি এ বিয়োগ করলে আর সি দিয়ে ভাগ করলে। এখন তাহলে তুমি এবার কি করলে, ধরো তোমার 5, 6, 7, 8, 9 এমন একটা মান দেওয়া আছে, বা আমি ধরো একটা মান বানিয়ে দিই, ধরো তোমার মান দেওয়া আছে, ধরো 55 দেবো, আচ্ছা 55 দেওয়া আছে, 60 দেওয়া আছে, 65 দেওয়া আছে, 70 দেওয়া আছে, এভাবে করে মান দেওয়া। এখন তুমি কি করলে, প্রত্যেকটা মান থেকে কত বিয়োগ করবা, দাঁড়াও আমি একটু ভেবে দেখি তারপর বলছি। এটা হলো, আচ্ছা তো এটা কি করবা তুমি, এটা ধরো তুমি একটা মূলমাপনী প্রয়োগ করলে, আমি কেমনে ভাবলাম সেটাও বলবো না। মূলমাপনী ধরো প্রয়োগ করলে নতুন একটা চলক, এগুলো ধরো এক্স আই, আর নতুন একটা চলক তুমি প্রয়োগ করলে এক্স আই মাইনাস 50 ডিভাইডেড বাই 5, এমন একটা কাজ করলে। এটা যদি করো তাহলে দেখো তো কি হয়, 55 থেকে তুমি 50 বাদ দাও, তাহলে থাকে 5, আর সে 5 দিয়ে ভাগ করলে থাকে 1। 60 থেকে তুমি 50 বিয়োগ করো, তাহলে থাকে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2। 65কে 50 দিয়ে ভাগ করো, তাহলে থাকে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে থাকে 3। এভাবে করে তুমি কিন্তু 1, 2, 3, 4, 5 এটা পেলে। তাহলে একটা জিনিস ভাবো, 55, 60, 65, 70 এই জিনিসগুলোর গড় নির্ণয় করা সহজ নাকি এটা সহজ? এটা অবশ্যই সহজ। তার মানে ইউআই চলকের গড় নির্ণয় করা বেশি সহজ। তাহলে ইউআই চলকের গড় কি হবে, সামেশন ইউআই বাই এন এমন হবে। কিন্তু সামেশন ইউআই বাই এন এর সাথে কি কি কাজ হয়, কি কি কাজ করলে তুমি এই 55, 60-এর গড়গুলোই পেয়ে যাবা। মানে মূলমাপনী হলে এমন একটা জিনিস যে তুমি মূলমাপনীর সাথে নতুন একটা সুন্দর একটা চলক ধরে নিতে পারবা, যেটা ইউআই, মানে একটা সহজ চলক, মানে ইউআই এর গড় নির্ণয় করা তোমার জন্য সহজ মূল চলকের চেয়ে। এখন এটার গড় নির্ণয় করার পর এর সাথে মূলমাপনীর কিছু একটা বিক্রিয়া করিয়ে তুমি আবার সেই মূল চলকের গড়টা পেয়ে যেতে পারবা। মূল চলকের গড় কিন্তু তোমার সরাসরি করা লাগলো না, 55, 60, 65, 70 এগুলো যোগ করে এন দিয়ে ভাগ করা লাগেনি, তোমার 1, 2, 3, 4 এগুলো যোগ করে এন দিয়ে ভাগ করা লেগেছে। তার সাথে তুমি এমন কিছু একটা করছো যেটা করে তুমি মূল চলকেরটাই পেয়ে যাচ্ছ। তো সেটা কি বলতো? এখন এখানে তুমি দেখো জিনিসটা কি হয়েছে, তুমি নতুন চলক ধরেছো, নতুন চলক সমান এক্স আই মাইনাস এ বাই সি। এখন তুমি যে কাজটা শেষে করেছো সেটা তোমার আগে করা লাগবে, মানে তোমার উল্টো প্রসেস করা লাগবে। তুমি আগে দেখো, আমি যদি এখানে বলি ইউআই সমান তুমি ধরেছো এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখন তুমি কি কি কাজ করেছো, তুমি প্রথমে মাইনাস এ করেছো, তারপরে তুমি ভাগ সি করেছো। এখন তোমার উল্টো কাজটা করতে হবে, উল্টো দিক থেকে, মানে তুমি এই দিক থেকে গিয়েছো, এখন আবার এই দিক থেকে আসতে হবে আর উল্টো কাজটা করতে হবে। এখন এই দিক থেকে যাওয়ার কারণে তুমি শুরুতে মাইনাস এ করেছো, এরপরে ভাগ সি করেছো। এখন এই দিক থেকে যখন আসবা তখন তো তোমার সিটা তো আগে আসে, তাই না? মানে ধরো এটা একটা রাস্তা মতো, এটা ধরো একটা বাড়ি আর এটা আর একটা বাড়ি, যদি তুমি এদিক থেকে যাও তাহলে এই বাড়িটা আগে আসে, তারপরে এই বাড়িটা আসে, মানে তুমি মাইনাসে আগে করলে, তারপরে পুরোটুককে ভাগ সি করে দিলে। এখন তুমি যখন আবার বিপরীত দিকে আসবা তখন তো তোমার সি বাড়িটা আগে আসে, তাই না? তুমি যেহেতু এবার উল্টো কাজ করবা, তাই তুমি গুণ সি করবা, তারপর আর এখানে যখন আসবে তখন তুমি যোগ এ করবা। আশা করি বুঝতে পারছো। মানে তুমি শুরুতে ধরছিলে ইউআই ইকুয়ালস টু এ কাজ করছিলে, যে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি এমন কাজ করছিলে। এবার যখন তুমি এক্স আই নিয়ে কাজ করছো তখন কি হবে, তখন কাজ হবে যে তুমি আগে ওই যে ইউআইটা, আচ্ছা আরেকবার বলি, এটা বুঝতে পারোনি মনে হয়। ইউআই সমান, বা আমি যদি মূল চলকটা ধরি, মূল চলকের সাথে কি করে আমরা নতুন চলক নির্ণয় করেছি, এদিক থেকে তুমি যাও, এদিক থেকে গেলে প্রথমে তোমার মাইনাস এ আসে, তাহলে তুমি মাইনাস এ করো, তারপরে এসে ভাগ সি আসে, মানে ভাগ সি করো, তাহলে তুমি এটা পাবা হলো তোমার নতুন চলক। এখন এইটা থেকে তুমি আবার এক্স আই কেমনে পাবা, ইউআই এর সাথে তুমি কি করবা, ইউআই এর সাথে তুমি উল্টো পথে আসো, উল্টো পথে আসলে তোমার সিটা গুণ আকারে আসে, তার মানে সিটা গুণ আকারে দিয়ে দাও, তারপরে তোমার পুরোটুকুর সাথে এ যোগ, এটা হবে তোমার এই যে
এক্স আইটা। তো এখানে দেখে তোমার আসলে মনে হতে পারে যে এই জিনিসটা এদিক থেকে গুণ করে দিলে হয়ে যায়, কিন্তু আমি এই পদ্ধতিটা দেখালাম। এই পদ্ধতি ব্যবহার করে তুমি এখন যে কোনো মূল্যমাপনের সূত্র নিজে তৈরি করে ফেলতে পারো। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাও, এটা দেখো, এটা হচ্ছে নতুন চলকের গড়, তাই না? নতুন চলকের গড়ের সাথে তুমি দেখো সি দিয়ে গুণ করেছো, সি দিয়ে গুণ করে পুরোটুকুর সাথে আবার এ দিয়ে যোগ করেছো। এটা কি কারণে হয়েছে বলো তো? তুমি শুরুতে কেমন ধরছিলে যে এক্স আই মাইনাস এ বাই সি, শুরুতে মাইনাস এ করছিলে, পরে সি দিয়ে ভাগ করছিলে। এখন যখন তুমি এই নতুন চলকের গড় নির্ণয় করলে, এই গড় থেকে তুমি এই গড়ে কেমনে যাবা? এই গড়ে যাওয়ার জন্য তুমি দেখো এবার পরে সি দিয়ে ভাগ করছিলে, এখন আগে সি দিয়ে গুণ করলে, আর শুরুতে তুমি এ দিয়ে বিয়োগ করছিলে, এখন তুমি শেষে এ দিয়ে যোগ করে দিলে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে কিন্তু তুমি এই জিনিসটা লিখতে পারো। তুমি যদি গড় আকারে লেখো, এখানে যদি গড় লেখো, তাহলে যেগুলো চলক সেগুলো গড় আকারে হয়ে যাবে। আমি আগের অধ্যায়ে দেখাইছি এটা, যে এর উপরে গড় চলে যাবে সি ইউ বার প্লাস এ। এটা আশা করি মনে আছে। তো এবার তুমি যে কোনো সূত্র এভাবে তৈরি করতে পারো। এখন যদিও তোমার মনে হচ্ছে যে এটা তো আসলে সিটা ওই পাশে গুণ করে এ দিয়ে যোগ করলে কাজ হয়ে গেল, কিন্তু মানে যখন পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এগুলো দেখাবো তখন বুঝতে পারবা যে এটা আসলে কত কার্যকরী একটা জিনিস। তো তাহলে জিনিসটা কি, তুমি এবার ধরো তোমাকে একটা প্রশ্ন দিলাম, তুমি একটা নতুন চলক এইভাবে ধরলে। নতুন চলক কেমনে ধরলে? নতুন চলক ধরলে এইভাবে। নতুন চলকে ধরার জন্য তুমি মানে এইভাবে আসলে ধরে না, তারপর আমি ধরো তোমার ধরালাম যে 5xi যোগ 3 ডিভাইডেড বাই 9 এমন একটা সংখ্যা। এখন তোমাকে বলতে হবে, ধরো তোমার কাছে xi দেওয়া আছে, এখন তুমি একটা নতুন চলকে এইভাবে ধরলে। এইভাবে ধরা আসলে কোনো অনুমোদিত পদ্ধতি না, তারপরেও এখান থেকে তুমি সূত্রটা তৈরি করতে পারো নাকি তাই দেখো। এখন তুমি একটা নতুন চলক ধরে নিলে, যেটা হলো প্রত্যেকটা মানের সাথে তুমি 5 দিয়ে গুণ করবা, তার সাথে 3 যোগ করবা, পুরোটুকু আবার 9 দিয়ে ভাগ করবা। এবার তুমি ইউ এর গড় নির্ণয় করলে, মানে কি, এটা হচ্ছে সামেশন ইউআই বাই এন। এখন তোমার তো প্রশ্নে তো ইউআই এর গড় তো নির্ণয় করতে বলবে না, প্রশ্নে বলবে, প্রশ্নে যা দেওয়া আছে সেটার গড়, মানে এক্স এর গড়, মানে সামেশন এক্স আই বাই এন, এটা নির্ণয় করতে হবে, মানে এক্স বার তোমার নির্ণয় করতে হবে। এখন এক্স বার তুমি এটার মাধ্যমে কেমনে নির্ণয় করবা? দেখো, এটা করার জন্য তুমি শুরুতে, মানে এই নতুন চলক পাওয়ার জন্য শুরুতে তুমি মূল চলকের সাথে 5 দিয়ে গুণ করেছো, এরপর তুমি 3 যোগ করেছো, তারপর তুমি 9 দিয়ে ভাগ করেছো। মানে প্রথমে তুমি 5 দিয়ে গুণ করেছো, তারপর তুমি 3 দিয়ে যোগ করেছো, এরপর তুমি 9 দিয়ে ভাগ করেছো, এদিক থেকে গিয়েছো। এবার তুমি এদিক থেকে আসলে তোমার এই সূত্র, মানে এখান থেকে আবার এটাই চলে যাওয়া হয়ে যাবে, মানে ইউআই থেকে তুমি আবার তখন এক্স আই যেতে পারবা। শুরুতে তুমি এক্স আই থেকে ইউআই এ গিয়েছো এক্স আই এর সাথে কোনো একটা কাজ টাজ করে, এখন আবার ইউআই থেকে আবার এক্স আই যেতে পারবা, বা তুমি ইউ এর গড় থেকে এক্স এর গড়েও যেতে পারবা। তো সেটা কেমনে? উল্টো পথে আসো। তো ভাগ 9 ছিল, এখানে গুণ 9 হয়ে যাবে, তার মানে এখানে একটা 9 দিয়ে গুণ হয়ে গেল। যোগ 3 ছিল, এবার বিয়োগ 3 হয়ে যাবে, আর গুণ 5 ছিল, ভাগ 5 হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার নতুন চলকের, নতুন চলকের যে গড়, সেখান থেকে পুরাতন চলকের গড় এইভাবে তুমি পেয়ে যাবা, মানে সামেশন এক্স আই বাই এন এর মানই পেয়ে যাবা এই নতুন চলকের এইভাবে থেকে। বা তুমি তুমি এটা যদি নিজে নিজেও করতে তাও পারতে এইভাবে, যে তুমি যদি গুণ করে দাও তাহলে 9 সমান হয় 5xi প্লাস 3। এখান থেকে তুমি লিখতে পারবে 5xi সমান 9 মাইনাস 3, এই 3টা ওই পাশে নিয়ে গেলাম। অতএব xi সমান তুমি লিখতে পারতে 9 মাইনাস 3/5। এখান থেকে তুমি এটাও লিখতে পারতে যে এক্স বার ইকুয়ালস টু 9 বার মাইনাস 3/5। এটা তুমি লিখতে পারতে, কিন্তু তুমি যদি এটা একটু মনে রেখে ফেলো যে তুমি নতুন চলক যেভাবে ধরেছো তার উল্টো পথে, উল্টো প্রসেসে তুমি সূত্র তৈরি করতে পারবা, তাহলে তুমি যে কোনো সূত্রই তৈরি করে ফেলতে পারবা। দেখো, এখানে তুমি নতুন চলক ধরছিলে এক্স আই থেকে এ বাদ দিয়ে সি দিয়ে ভাগ করে, আর তুমি উল্টো দিক থেকে উল্টো কাজ করেছো, মানে শেষে সি দিয়ে ভাগ হয়েছিল বলে তুমি শুরুতে সি দিয়ে গুণ করেছো, আর শুরুতে এ দিয়ে বিয়োগ হয়েছিল বলে তুমি শেষে এ দিয়ে যোগ করেছো। এভাবে তুমি কিন্তু যে কোনো সূত্র তৈরি করে ফেলতে পারবা। তো তাহলে সূত্রটা তো অবশ্যই তোমার মনে আছে, তাই না? যে এক্স বারের নর্মাল সূত্র ছিল সামেশন এক্স আই বাই এন, আর এক্স বারের সংক্ষিপ্ত সূত্র মানে নতুন চলকের মাধ্যমে সূত্র, সেটা হচ্ছে সামেশন ইউআই বাই এন, এটার সাথে সি দিয়ে গুণ হবে আর শেষে এ যোগ হবে। তুমি নর্মালি যদি এইভাবে তুমি নতুন চলকটা ধরো এক্স আই মাইনাস এ বাই সি, তাহলে তোমার সূত্রটা এমন হবে। যদি এখানে তুমি প্লাস এ বাই সি দিয়ে ধরতে, তাহলে কিন্তু এটা কিন্তু শুরুতে প্লাস করেছো, মানে শেষে গিয়ে কিন্তু এটা মাইনাস হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। এখন তোমার মজার জিনিসটা দেখাবো।
না এখন না, আরেকটা জিনিস দেখিয়ে নি তারপরে। এখন তোমার শ্রেণীকেতের ক্ষেত্রে সূত্র ছিল না এক্স বারের, সেটা কি ছিল? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন এমন ছিল। এখন তোমার সংক্ষিপ্ত পদ্ধতি বলে আর একটা ঝামেলা দিয়ে দিছিল, সেটা ছিল ইউআই সমান তুমি ধরে নাও এক্স আই মাইনাস এ বাই সি, সি অথবা এইচ যাইছে বলতে পারো, সি বলবো আমরা। তো এক্স আই মাইনাস এ বাই সি। এখন তোমার বলতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে, মানে নতুন চলকের গড় নির্ণয়ের মাধ্যমে তোমার এই চলকের গড় নির্ণয় করতে হবে। সেটা কেমনে ছিল বলো তো? তুমি দেখো কি করেছো, শুরুতে মাইনাস এ করেছো, পরে ভাগ সি করেছো। এখন তাহলে তুমি কি করবা? গুণ সি করবা, তারপরে প্লাস এ করবা। তাহলে তুমি নতুন চলকের যে গড় সামেশন এফ আই ইউআই বাই এন, যেহেতু এবার শ্রেণীকৃত তাই এবার আমরা এফ আই দিয়ে ব্যবহার করছি, মানে এফ আইটা থাকবে, মানে সবকিছু একই। এখানে ছোট হাতের এনই থাকবে, এটা তো শ্রেণীকৃত না, এটা শ্রেণীকৃত, তাহলে এটা বড় হাতের এন, এটা বড় হাতের এন, ভুল করছিলাম। তো জিনিসটা কি তাহলে? এক্স মানে এক্স চলকের গড়ই ব্যবহার করবা ইউ চলকের গড় ব্যবহার করে। এখন ইউ চলকের গড় লিখলে এবার তুমি কি করবা? গুণ সি, তারপরে প্লাস এ, মানে এখানে সি দিয়ে গুণ হবে, তারপর প্লাস এ হবে। এটাই তুমি সেখানে আগে তুমি কি সূত্র শিখছিলে? এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ সি, এমন সূত্র শিখছিলে না 9-10-এ, ইন্টারেও? তো দেখো তুমি কিন্তু সূত্র বানাতে পারবে এখন। তো এতক্ষণ পর্যন্ত যদি অর্থহীন মনে হয়, এবার তুমি আসল জিনিসে আসো। মানে আমরা তো শিখছি এই যে এই জিনিসটা, মূলমাপনের সাহায্যে সমাধান। তো এবার তুমি জিনিস আসে, এতক্ষণ তোমার মাথা যেভাবে ব্রেন ওয়াশ করলাম, এবার তুমি দেখো কি কি জিনিস পারো। তুমি একটা সূত্র জানো, সিগমা ইকুয়ালস টু রুট ওভার, কি বলতো, রুট ওভার সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। এই তো একটা সূত্র। এখন তোমাকে বললাম যে যদি আমি একটা নতুন চলক ধরে নিই ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি, তাহলে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে সিগমা নির্ণয় করবা। তো সেটার জন্য সূত্র কি হবে? তোমার মনে হতে পারে যে নতুন চলকের জন্য আমি যেহেতু মাইনাস এ করেছি তারপরে ভাগ সি করেছি, তাই এখানে আমি সি দিয়ে গুণ করব আর এ দিয়ে যোগ করব, তাই না? এটা মনে হতে পারে, কিন্তু এটা আসলে ভুল হবে। কারণ কি, তোমাকে প্রথম দিনই বলছিলাম, মানে প্রথম ভিডিওটাতে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে প্রত্যেকটা ব্যবধান মূল হতে স্বাধীন, মানে মূল হতে স্বাধীন আর মাপনের উপর নির্ভরশীল, এটা কিন্তু বলছিলাম। মূল হতে স্বাধীন আর মাপনের উপর নির্ভরশীল, এটা বলছিলাম না? মূল হতে স্বাধীন আর মাপনের উপর নির্ভরশীল, মানে তুমি নতুন চলকে যতই মূল নাও, তুমি যখন সূত্র লিখবা, মানে নতুন চলক নেওয়ার সময় তুমি যত ইচ্ছা মূল নাও, কিন্তু সেই মূল নিয়ে তুমি আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবা না। মানে সূত্রের মধ্যে তুমি আসলে এটা তুমি আর ইউজ করতে পারবা না, কারণ এটা ইউজ করলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু তুমি জানো যে মূল হতে স্বাধীন, এই ব্যবধানগুলো মূল হতে স্বাধীন, তার মানে তুমি আর সূত্র লেখার সময় মূলটা লিখবা না, শুধু মাপনে নিয়ে কাজ করবা। তার মানে কি, নতুন চলকের যদি তুমি পরিমিত ব্যবধান বের করো, ধরো তোমার এক্স আই চলক দেওয়া আছে আর তুমি সেখান থেকে নতুন একটা চলক ধরে নিয়েছো ইউআই, তাহলে তুমি একটা পরিমিত ব্যবধান পাবা, সেটা হচ্ছে সিগমা ইউ। এমন একটা পরিমিত ব্যবধান পাবা না? এখান থেকে তুমি সিগমা এক্স কেমনে নির্ণয় করবা, মানে এক্স আই চলকের সিগমা তুমি কেমনে নির্ণয় করবা? শুধুমাত্র সি দিয়ে গুণ করে তোমার হয়ে যাবে, মানে সি সিগমা ইউ এভাবে হয়ে যাবে। এখন যদি এই ব্যবধানগুলো যদি মূলের উপর, মূল হতে স্বাধীন না হতো, মানে নির্ভরশীল হতো মূলের উপর, তাহলে তুমি প্লাস এ লিখতে। কিন্তু যেহেতু তুমি জানো যে মূল হতে স্বাধীন মানে মূলের উপর নির্ভর করবে না, তাহলে তুমি আর সূত্রের মধ্যে মূল লিখতে পারবা না। মানে তুমি নতুন চলক ধরার সময় যতই মূল নাও না কেন, সূত্রের মধ্যে তুমি আর মূল নিতে পারবা না, কারণ মূল নিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ মূল হতে এরা স্বাধীন। তাহলে বুঝতে পারলে? ধরো তোমার কাছে তথ্য সারি দেওয়া আছে 1 2 5 7 যা ইচ্ছা, এখান থেকে তুমি মূল ও মাপনী ব্যবহার করে 1 2 5 7 না, ধরো ওইটাই দিলাম 55 60 65 70 এভাবে দেওয়া আছে। এখান থেকে এটা তো তুমি এক্স আই ধরে নিয়েছো, মানে এই চলক, মানে এই তথ্য সারিটা হলো এক্স আই। এখন তুমি নতুন একটা চলক ধরে নিলে ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস 50/5, এটা তুমি নিলে। এটা নেওয়ার পরে তুমি প্রত্যেকটা চলকের সাথে এই কাজ করার পর তুমি দেখলে ইউ এর মান পাচ্ছ 1 2 3 4 এভাবে পাচ্ছ। এখন এটার পরিমিত ব্যবধান তো নির্ণয় করা সহজ। এটার পরিমিত ব্যবধান যদি নির্ণয় করো তাহলে পাবা সিগমা ইউ, সিগমা ইউ এর একটা মান পাবা। এখন
তুমি এই সিগমা এর সাথে কি কাজ করলে তুমি এইটার সিগমা পেয়ে যাবা। সিগমা এক্স তুমি কেমনে পাবা বলো তো? সিগমা এক্স তুমি পাবা হলো এই যে গুণ সি করে দিয়েই, মানে সি সিগমা ইউ, এভাবেই তুমি পেয়ে যাবা। তোমার প্লাস এ করা লাগবে না, কারণ মূল হতে স্বাধীন, মূল তুমি নিতে পারবা না। আশা করি তুমি বুঝতে পারছো। এবার যদি বলে ভেদাঙ্ক নির্ণয় করো তাহলে কি হবে বলো তো? ভেদাঙ্ক নির্ণয় করার জন্য সিগমা থেকে তুমি লিখে দিবা সিগমা এক্স হোল স্কয়ার। সিগমা এক্স এর স্কয়ার এটাই তো ভেদাঙ্ক, তাই না? তো তাহলে কি হবে? সি স্কয়ার সিগমা স্কয়ার ইউ। তার মানে কি, এই যে দেখো এটা হচ্ছে তোমার ইউ চলকের ভেদাঙ্ক, মানে ভি ইউ লেখা যায়, কিন্তু ভ্যারিয়েশন মানে ভেদাঙ্ক, ভি ইউ এটা কিন্তু লেখা যায়। আর এটা হলো নতুন মানে মূল চলকের ভেদাঙ্ক, এটা হচ্ছে ভি এক্স, মানে নতুন চলকের যে ভেদাঙ্ক তার সাথে সি স্কোয়ার গুণ করে তুমি মূল চলকের ভেদাঙ্ক পেয়ে যাচ্ছ। এখন এটা তোমার মুখস্থ করা লাগবে না, কারণ ভেদাঙ্ক তো আমার কোনো ব্যবধানের মধ্যে পড়ে না, তাই না? কোনো একটা ব্যবধানের স্কোয়ার হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ককে কিন্তু আমি বলছিলাম এটা কোনো ব্যবধানের মধ্যে সরাসরি পড়ে না, এটাকে তুমি ব্যবধান বলতে পারো না, এটা হচ্ছে ব্যবধানের বর্গ। তাহলে যে ব্যবধানগুলো, প্রত্যেকটা ব্যবধানের ক্ষেত্রে তুমি প্রমাণ করতে পারবে এই জিনিস যে সেটা মূল হতে স্বাধীন। মানে সেটা বের করার জন্য তুমি আর শুরুতে মাইনাস এ ভাগ সি করেছো বলে শেষে তুমি গুণ সি যোগ এ করবা, এটা হবে না। তুমি এটা তুমি আর লিখতে পারবে না। প্রত্যেকটা ব্যবধানের ক্ষেত্রে তুমি যদি নতুন চলক নিয়ে কাজ করো, তাহলে সেই নতুন চলকের সাথে যদি তুমি এই মাপনীটা গুণ করে দাও, তাহলে তুমি মূল চলকের ব্যবধানটা পেয়ে যাবে। সেটা হতে পারে গড় ব্যবধান, হতে পারে পরিসর, হতে পারে পরিমিত ব্যবধান, যে কোনো কিছু হতে পারে। আর যখন তুমি ভেদাঙ্কে আসবে, ভেদাঙ্কটা হচ্ছে ব্যবধানের বর্গ, সে কারণে তোমার মাপনের বর্গটা গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি এখন নিজে নিজে সূত্র বানাতে পারবা। ধরো তোমার একটা চলক দেওয়া আছে এক্স আই, সেই এক্স আই থেকে তুমি একটা নতুন চলক নিলে ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি। যত ইচ্ছা তুমি মূল নাও, সমস্যা নেই, কারণ মূল হতে তো স্বাধীন, তুমি যা ইচ্ছা নিতে পারো, মাইনাস যে কোনো কিছু, মাইনাস একদম মানে যত কিছু মাইনাস করা যায় সব মাইনাস করে দিলাম। আর একটা মাপানি দিয়ে ভাগ করলাম, ধরো আমি যে কোনো একটা মাপানি দিয়ে ভাগ করলাম, ধরো আমি কি দিয়ে ভাগ করবো, ধরো আমি জেড দিয়ে ভাগ করলাম। এখন এখানে মাপানি কোনটা, এখানে মাপানি কিন্তু জেড, সি কিন্তু এখানে মূল হয়ে গিয়েছে, তাই না? তো তোমার আসলে সি নাম দিতে হবে মাপানিতে, এমন কোনো কথা নাই, কিন্তু সাধারণত সি দেওয়া হয়, তাই আমি সি দিচ্ছি এখানে। এটা বাদ দিয়ে এখানে আমি একটু সি দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আর এখানে ধরো একটা ই দিলাম, সে যাই হলো, মূল যতই নি কোনো সমস্যা নেই। এখন তুমি ইউআই থেকে তুমি প্রত্যেকটা ব্যবধানের মান নির্ণয় করো। ধরো তুমি রেঞ্জ নির্ণয় করলে সেটাও ইউআই থেকে, তুমি ধরো রেঞ্জ নির্ণয় করলে ইউআই থেকে, তুমি ধরো গড় ব্যবধান নির্ণয় করলে মিন ডেভিয়েশন, সেটাও ইউআই থেকে। মানে মিন ডেভিয়েশন এক্স বার না, মিন ডেভিয়েশন হবে ইউ বার, তাই না? এইভাবে। তারপরে তুমি ধরো আরো বিভিন্নভাবে নিতে পারো, সমস্যা নেই। তুমি মিন ডেভিয়েশন মিডিয়ান নিতে পারো, কিন্তু মিডিয়ান নেওয়া যাবে না, কি কারণে যাবে না সেটা আমি বলছি। তো এগুলো নিতে পারো। তুমি আবার পরিমিত ব্যবধান নিতে পারো ইউ থেকে, তুমি ভেদাঙ্ক নিতে পারো সিগমা স্কয়ার, সেটাও ইউ থেকে, বা তুমি এটাকে ভি ইউ এভাবে লিখতে পারো, আর এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউ এটাও লিখতে পারো। এখন প্রত্যেকটার ক্ষেত্রে তুমি মূল চলকে কেমনে যাবা? এখন দেখো রেঞ্জ ইউ আছে, এটা তো একটা ব্যবধান, তাই না? তো ব্যবধানের সাথে তুমি সি দিয়ে গুণ করবা আর এ দিয়ে যোগ করবা, তাই তো? না, এ দিয়ে তুমি যোগ করবা না, তুমি শুধু সি দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা মূল চলকের রেঞ্জ, মানে আর এক্স, এটা তুমি পেয়ে যাবা। আশা করি তুমি বুঝতে পারছো, তাই না? তারপরে তুমি গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান, এই জিনিসটার সাথে এটা যেহেতু ব্যবধান, তাই তুমি সি দিয়ে গুণ করলে তোমার কাজটা হয়ে যাবে, মানে এমডি এক্স বার তুমি পেয়ে যাবা। এখানে দেখো এখানে কি হবে, এটা তো বুঝালামই, তাই না? যে এটা পরিমিত ব্যবধান, এটার সাথে তুমি যদি সি দিয়ে গুণ করো, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার সাথে যদি তুমি সি দিয়ে গুণ করো, তাহলে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মূল চলক, বা তুমি এইভাবে লিখতে পারো সিগমা অফ মূল চলক, এটা পেয়ে যাবা। আর এটা যেহেতু ভেদাঙ্ক, এটা যেহেতু বর্গ, মানে মানে এটা ব্যবধানের বর্গ, ব্যবধানের ক্ষেত্রে তুমি এই কাজ করতে পারো, ব্যবধান মূল হতে স্বাধীন বলে এই লেখছো না, মাপন এটা গুণ করে দিচ্ছ। আর এটা যেহেতু ব্যবধানের বর্গ, তাই তুমি মাপনের বর্গ গুণ করবা, কারণ এটারই তুমি স্কয়ার করো, দেখো সির উপর স্কয়ার চলে আসে, মানে এখানে একটা সি স্কয়ার হবে। তাহলে তুমি পেয়ে যাবা সিগমা স্কয়ার অফ এক্স। সিগমা স্কয়ারটাই হচ্ছে ভেদাঙ্ক, বা তুমি এটাকে ভি এক্স ও লিখতে পারো এভাবে, বা তুমি ব্র্যাকেটও দিতে পারো, যেভাবে হলো। আশা করি তুমি বুঝতে পারছো যে মূল ও মাপন সহজে আমরা কেমনে জিনিসটা করব।
আমরা নতুন চলক যেভাবে ধরি তার উল্টো প্রসেসই করব। কিন্তু যদি কখনো দেখি যে কোনো কিছু মূল হতে স্বাধীন, তাহলে আমরা মূলটা বাদ দিয়ে শুধুমাত্র মাপনী নিয়ে কাজ করব। আবার যদি তোমার উদাহরণ দিই, যে ধরো কোনো একটা এমন কিছু আছে যেটা হচ্ছে মূলের উপর নির্ভরশীল কিন্তু মাপনী হতে স্বাধীন। মূলের উপর নির্ভরশীল কিন্তু মাপনী হতে স্বাধীন যদি এমন হয়, তাহলে তোমার মাপনী তো ইউজ করা লাগবে না সূত্রের মধ্যে, তাই না? তাহলে তুমি যদি মূল চলক দেওয়া থাকে এক্স আই, তুমি যদি ইউআই সমান লেখো এক্স আই মাইনাস এ বাই সি। এখন ধরো কোনো একটা সূত্র, যে কোনো একটা সূত্র, ধরো আমি আন্দাজে একটা সূত্র দিলাম যে সামেশন ইউআই, মানে যে কোনো একটা আন্দাজে সূত্র দিলাম যে সামেশন এক্স আই বাই 1/x রুট ওভার সামেশন এক্স আই, যে কোনো কিছু একটা ধরো আন্দাজে একটা সূত্র বানালাম, এই যে একটা সূত্র। এখন এটাকে আমি বলছি যে মূলের উপর নির্ভরশীল কিন্তু মাপনী হতে স্বাধীন। তার মানে তুমি এখান থেকে তুমি যদি নতুন চলকে নিয়ে কাজ করো, মানে সামেশন ইউআই ডিভাইডেড বাই 1/x সামেশন রুট সামেশন ইউআই, তাই তো? এই কাজ যদি করো, এখান থেকে তুমি মূলটা কেমনে যাবা, মানে মেইন যে চলকটা সেই চলকে, মানে প্রশ্নের যে প্রদত্ত তথ্য সেটা দেওয়া রয়েছে সেটার ক্ষেত্রে তুমি কেমনে যাবা? এটা যে কোনো একটা রাশি ধরো, আমি এটাকে যে কোনো একটা রাশি ধরো আমি এ দিয়ে প্রকাশ করলাম, এ সমান এত, তাহলে এটা কি হবে এ এক্স আর এটা হবে এ ইউ। তো এ ইউ থেকে তুমি এ এক্স এ কেমনে যাবা? এখন তুমি কাজ করেছো কি, তুমি মাইনাস এ করেছো আর ভাগ সি করেছো, তাহলে তোমার উল্টো দিকে আসলে তোমার এটা হয় গুণ সি যোগ এ। এখন বলা হয়েছে মাপনী হতে স্বাধীন, মানে মাপনের উপর নির্ভর করবে না, তাহলে তুমি এই মাপনীটা লিখবা না, তুমি শুধু মূলের কাজটা করো, মানে যোগ এ যদি করে দাও তাহলে তোমার এটাই চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। তোমার যদি কোনো কিছু কোনো কিছু থেকে স্বাধীন হয় সেটা নিয়ে তুমি আর কাজ করবা না, যেটার উপর নির্ভরশীল শুধুমাত্র সেটা নিয়ে কাজ করবা। আশা করি তুমি বুঝতে পারছো। তো এটা আমি উদাহরণ হিসেবে দিলাম, এটা মনে রাখা লাগবে না, খাতায় তোলাও লাগবে না এটা। তো তোমার মূলত লাগবে এই জিনিসগুলো। তো আশা করি আমি অনেকক্ষণ টাইম নিয়ে বুঝাতে পারিছি যে জিনিসটা আসলে কিভাবে হয়। আর এখন থেকে কিন্তু যে কোনো মূল্যমাপনের সূত্র থেকেই তুমি কিন্তু বলে দিতে পারবা যে আসলে নতুন চলক থেকে আমি জানি না করেছি সেটার সাথে আমি কি করলে পুরাতন চলকে ফিরে যাবো, মানে মূল চলকে, সেটা তুমি আশা করি বুঝতে পারবা যদি তুমি জানো যে ওই রাশিটা বা ওই রাশিগুলো মূল আর মাপনের দুইটার উপরে নির্ভরশীল নাকি কোনো একটা হতে স্বাধীন একটার উপর নির্ভরশীল। এটা তুমি জানলেই তুমি এবার থেকে যে কোনো নতুন সূত্র তৈরি করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে দেখো আমাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস শিখে ফেললাম। এবার যদি তুমি ম্যাথে যাও, আমি যে ম্যাথগুলো দিছিলাম না 100, আচ্ছা একটু ওয়েট, 189 থেকে 194 এর মধ্যে যে ম্যাথগুলো, সেখানে দেখবা কোন এক জায়গায় পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক এই দুইটা জিনিস বের করার জন্য কিন্তু মূল আর মাপনী ব্যবহার করেছে, কিন্তু সূত্রের মধ্যে দেখবা শুধু মাপনী আছে, মানে শুধু সি আর শুধু সি স্কয়ার আছে। তো এটা একটু নিজে করে ফেলবা। তা আশা করি এই ভিডিওর পরে, মানে এইটুকু অংশ শেখার পরে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা কেমনে কি হলো। এবার আমরা কিছু জিনিস দেখবো, ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধানের উপর মূল মাপনীর প্রভাব। দেখো এতক্ষণ আমরা যা বকলাম তখন সেই জিনিস এবার আমাদের প্রমাণ করা লাগবে। পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, আর ভেদাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এই দুইটা জিনিস তোমাদের বইয়ে আছে, কিন্তু আমরা তো একটু বেশি পণ্ডিত। আমরা কি করব, আমরা পরিসর মূল মাপনের উপর নির্ভরশীল, গড় ব্যবধান মূল মাপনের উপর নির্ভরশীল, সেগুলো আমরা বের করব। গড় ব্যবধানের মধ্যে মিডিয়ান আর মোড এই দুইটা জিনিস হবে না। কি কারণে হবে না সেটা আমি বলবো না, মানে গড় ব্যবধানটা হবে শুধুমাত্র গাণিতিক গড়ের উপর যে গড় ব্যবধানটা না, মানে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান সেটার জন্য হবে। মানে এখানে চতুর্থক ব্যবধান নিয়েও আমরা কাজ করবো না, আর মিডিয়ান মোড এটা নিয়েও কাজ করবো না। তো এটা আমি বুঝাবো না যে কি কারণে এটা নিয়ে কাজ করবো না। তো প্রথমে আমরা এগুলো প্রমাণ করে ফেলি। চলো, তোমাদের বইয়ে দুটো উপপাদ্য আছে, চলো এগুলো আমরা করে ফেলি। তো প্রথমটা বলছে পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, এটা প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করে ফেলি। তো প্রমাণটা কেমন হবে, একটু ওয়েট করো, একটু ঝামেলা হয়েছে মনে হয়। আচ্ছা, তো 1 নম্বর প্রমাণটা মানে উপপাদ্য যে পরিমিত ব্যবধান মূল মাপনের উপর নির্ভরশীল, এটা আমরা প্রমাণ করব। পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, মূল হতে স্বাধীন হবে কিন্তু মাপনের উপর নির্ভরশীল হবে, সেটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমরা একটা কাজই করব, আমরা দেখবা, তুমি বই খুললেই দেখতে পারবা যে তোমার মূল যে তথ্য সারি সেটাকে এক্স আই ধরা হয়েছে আর নতুন চলক ইউআই ধরা হয়েছে। এখন তুমি লিখে নাও যে ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। নতুন চলক ধরে নিলে
এখন মূল মাপনী তুমি প্রয়োগ করার পর এখন দেখবো তোমার শেষের সূত্রের মধ্যে মূল মাপনী দুইটাই যদি থাকে তাহলে তুমি বলবা যে দুইটার উপরই নির্ভরশীল, যদি যে কোনো একটা থাকে বলবে একটার উপর নির্ভরশীল। এখন তুমি তো জানো সূত্রের মধ্যে এই সিটাই থাকবে, এটা থাকবে না, তাহলে তুমি বলতে পারবে সেখান থেকে যে মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। তো সেটা আমরা করব, দেখো কিভাবে করব। তো তুমি সূত্র লিখে ফেলবা। তো শুরুতে তুমি সূত্র লিখবা যে এক্স আই চলকের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্র হলো। এখন দেখো প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি করব, প্রমাণ করার ক্ষেত্রে আমরা মূল সূত্র ইউজ করব, মানে সামেশন এটা ইউজ করব, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন তার রুট, এটা আমরা ইউজ করব। যে কোনো প্রমাণের ক্ষেত্রে আমরা থিওরিটিক্যাল সূত্রটা অ্যাপ্লাই করবো। এটারই কিন্তু আরেকটা সূত্র আছে, তুমি জানো, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার, সেটা আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করবো। আর যদি কোনো কিছু প্রমাণ করা লাগে বা কোনো কিছু করা লাগে ম্যাথের মধ্যেও যদি কোনো কিছু প্রমাণ করা লাগে তাহলে এই সূত্র নিয়ে কাজ করবো আমরা। তো তাহলে একটা জিনিস দেখো, তুমি এবার কি লিখতে পারবে এখান থেকে, আমি এখানে আবার লিখছি সিগমা ইকুয়ালস টু রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা তুমি শুরুতে লিখে ফেলবা। শুরুতে লেখার পরে এই জিনিস লিখে আরেকটা কাজ করতে হবে, আমি একটু করে ফেলি উপরে। এখান থেকে তুমি মানে এটা থেকে তুমি নতুন চলকে যাবা, নতুন চলকে গিয়ে দেখাবে যে নতুন চলকের সাথে কি করলে আসলে এটাই আসে, মানে এটা আসলে সিগমা এক্স। তো সিগমা এক্স কে তুমি সিগমা ইউ এর মাধ্যমে প্রকাশ করো, মানে আদি চলককে তুমি নতুন চলকের মাধ্যমে সূত্রটাই প্রকাশ করো। তাহলে এখান থেকে তুমি কি পাবা, এক্স আই ইকুয়ালস টু সি ইউআই প্লাস এ। আবার তুমি এটাও জানবা, মানে জানো অলরেডি, যে এক্স বার তুমি লিখতে পারো মানে চলকগুলো বাদ দিয়ে, মানে যদি এটা মানে প্রত্যেকটা পদ আলাদা আলাদা আকারে তুমি লিখতে পারো এই যে এইভাবে, বা এত কিছু না বুঝলে হবে, যেগুলো চলক আকারে আছে সেগুলোর উপর মাথায় তুমি একটা বার চিহ্ন দিয়ে দিতে পারো, মানে তুমি গড় আকারে লিখতে পারো যে এক্স চলকের গড় সমান সি ইন্টু ইউ চলকের গড় প্লাস এ। এটার প্রমাণ আছে আগের অধ্যায়ে, তো আশা করি তুমি এটা জানো। প্রমাণ না জানলে হবে, এটুকু জানলেই হবে। তো এখান থেকে আমরা তাহলে কি লিখবো, এবার তুমি ওই জিনিসটা লিখে ফেলো, মানে এক্স এর বদলে তুমি লিখে ফেলবো সি ওয়াই প্লাস এ, আর এক্স বারের বদলে তুমি লিখে ফেলবো সি ইউ বার প্লাস এ। মানে রুট লেখাটা ঝামেলা, আমি ভেদাঙ্ক নিয়ে কাজ করলেও পারতাম, তো চলো এটাই করি। সামেশন এক্স এর বদলে আমরা কি লিখবো, সি ইউআই প্লাস এ, তাহলে এটা হয়ে যাবে সি ইউআই প্লাস এ। এখন দেখো মাইনাস এক্স আই আছে, মাইনাস এক্স আই হলে তাহলে কি হবে, মাইনাস সি ইউ এক্স বার আছে, মানে তাহলে লিখবো মাইনাস সি ইউ বার, তখন মাইনাসই আছে, মাইনাসের মধ্যে এই পুরোটুকু জিনিস, মানে এই মাইনাসের এই প্লাস মিলে এটাও মাইনাস এ হয়ে যাবে। মানে এই পর্যন্ত গেল, পুরোটুকুর উপর স্কোয়ার আছে ডিভাইডেড বাই এন আছে। এখন আমি একটা কাজ করি, এই পুরো জিনিসটাকে আমি মানে সাদা কালারই রেখে দিই, তাহলে আমার জিনিসটা ভালো হবে। এখন দেখো এই প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে, আবার দেখো সি ওয়াই মাইনাস সি ইউ বার, সি কমন যাচ্ছে, তাহলে তুমি একবারে এই কাজটা করে দাও। তুমি একবারে এখান থেকে আমি পরের লাইনে যাচ্ছি, সমান রুট ওভার, তুমি কি করবা, দেখো তোমার আছে সি ওয়াই মাইনাস সি ইউ বার, তাহলে তুমি সিটাকে কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে সি কমন নিলে কি থাকে, কমন নিলে থাকে হলো ইউ আই মাইনাস ইউ বার তার আচ্ছা আচ্ছা ইউ আই মাইনাস ইউ বার এইটুকুর আবার হোল স্কোয়ার, এটা কি তুমি বুঝতে পারছো? দেখো পুরোটুকুর উপর তো হোল স্কোয়ার ছিল, তাহলে সি কমন নিয়ে এটা পুরোটুকুর উপর আবার স্কোয়ার আছে ডিভাইডেড বাই এন। এখন তুমি কি লিখতে পারবে এখান থেকে, তুমি দেখো লিখতে পারো সি স্কোয়ার সামেশন, যদি দুটো জিনিস গুণ আকারে থাকে এ বি, তার উপর স্কোয়ার থাকে তাহলে তো লেখাই যায় এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তো এইভাবে আমি দেখো সি সি আছে আর ইউআই মাইনাস ইউ বার আছে, তো সির উপর স্কোয়ার দেবো আর এই জিনিসটুকুর উপর স্কোয়ার দেবো, তাহলে হবে সি স্কোয়ার আর তারপর হবে ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার, এটা গেল পুরোটুকুর সাথে এন। এখন তুমি একটা জিনিস দেখো, এটা তো সামেশনের ভিতরে আছে তাই না, সামেশনের ভিতরে যদি কোনো ধ্রুবক থাকে সেটা তো বাইরে আনা যায়, মানে চলকের সাথে যদি কোনো ধ্রুবক গুণ আকারে থাকে তাহলে সেটা বাইরে আনা যায়। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, আমি যদি সমান লিখি রুট ওভার, এখন এটাকে তুমি বাইরে আনতে পারো, মানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো সি স্কোয়ার, তারপর তুমি সামেশন লিখতে পারো সামেশন, এটা কি বলতো, এটা হবে হচ্ছে ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন দেখো রুটের মধ্যে কোনো কিছু যদি বর্গ গুণ আকারে থাকে সেটাকে তুমি রুট করে বাইরে বের করে দিতে পারো না, যেমন এই যে এটা ধরো রুট ওভার 18, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, রুট ওভার 9 গুণ 2
তারপর লিখতে পারি √9 গুণ √2, সেটাকে আমরা √9 কে লিখতে পারি 3√2, এভাবে লিখতে পারি না? তার মানে √18 মধ্যে আমি যদি এইভাবে ভেঙে ফেলি 9 গুণ 2, এই 9 কে রুট করে আমরা বাইরে 3 লিখে ফেললাম আর এই 2 ভিতরে থেকে গেল, এভাবে তো আমরা লিখতে পারি, তাই না? তো এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার আছে গুণ আকারে পুরোটুকুর সাথে, তাহলে এখান থেকে আমি সি বের করে আনতে পারি। তাহলে সি যদি বের করে আনি তাহলে দেখো কি হয়, সি বের করে আনলাম আর ভিতরে কি থাকলো √, সামেশন ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন এই যে এখানে একটা জিনিস পেলে, এটা কিসের সূত্র বলো তো? শুরুতে তোমার মূল চলকের সূত্র ছিল সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন তার রুট, আর এখানে সামেশন ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ারের সামেশন ডিভাইডেড বাই এন তার রুট। তার মানে এটাই পরিমিত ব্যবধানের সূত্র হয়ে যায়নি, মানে এটা হলো ইউ চলকের পরিমিত ব্যবধান। তাহলে এখানে তুমি কি লিখতে পারবা? এখানে তুমি লিখতে পারবা সি, তারপর তুমি লিখতে পারবা এই পুরো অংশটাকে তুমি পরিমিত ব্যবধান লিখতে পারবা সিগমা। পরিমিত ব্যবধানটা কার? এটা হবে ইউ চলকের পরিমিত ব্যবধান। তাহলে দেখো তুমি শুরুতে কি দিয়ে শুরু করছিলে? তুমি এক্স চলকের পরিমিত ব্যবধান দিয়ে শুরু করছিলে, এটা সমান করতে করতে এই পর্যন্ত আসলে, মানে সি গুণ ইউ চলকের পরিমিত ব্যবধান। তার মানে তোমার মূল জিনিসটা কি হলো? তোমার এক্স চলকের পরিমিত ব্যবধান আমি এখানে লিখছি যে সিগমা এক্স ইকুয়ালস টু হলো সি ইন্টু সিগমা ইউ। মানে নতুন চলকের পরিমিত ব্যবধানের সাথে তুমি শুধু মাপনীটা যদি গুণ করে দাও তাহলেই তো তোমার হয়ে যাচ্ছে। এটা তো আমরা আগেও দেখে আসলাম। তো এবার আমরা একটু প্রমাণ করে দেখালাম যে নতুন চলকের পরিমিত ব্যবধানের সাথে শুধুমাত্র মাপনীটা গুণ করে দিয়েই আমার মূল চলকের পরিমিত ব্যবধানটা আমি পেয়ে গেলাম। তার মানে কি আসলে মূলের উপর নির্ভরশীল নাই। মূলের উপর নির্ভরশীল হলে তো এখানে প্লাস এ আকারে কিছু একটা থাকতো বা যে কোনো ভাবে এ থাকতো। এখন এ যেহেতু নেই, শুধুমাত্র মাপনী আছে, তার মানে পরিমিত ব্যবধানটা মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। তাহলে এটা আমরা এভাবে প্রমাণ করে ফেলবো। এবার বই দেখবা, দেখো তুমি সবই বুঝতে পারছো। এখন মজার জিনিস হলো পরিমিত ব্যবধানের বর্গ তো ভেদাঙ্ক, তাই না? এখন তাহলে কি হবে, তুমি একই রকম করে যদি প্রমাণ করো আর এখানে তুমি শুধু এখানে তুমি যদি স্কয়ার দাও আর এখানে রুট গুলো বাদ দিয়ে কাজ করো তাহলে তোমার ভেদাঙ্কের প্রমাণটা হয়ে গেল না? এখন এখানে এটা আসবে না, সি এর উপরে একটা স্কয়ার আসবে না, এখানে একটা স্কয়ার আসবে না, তাছাড়া আর কিছুই না। মানে ভেদাঙ্কের প্রমাণও সেম। এটা তোমার বাড়ির কাজ দিলাম, এটা বাড়ির কাজ, এটা হোমওয়ার্ক, এটা করে জমা দিবা। তো এই দুইটা জিনিস তোমার বইয়ে আছে। এখন আমরা তো বললামই তো আমরা একটু বেশি পণ্ডিত মানুষ, আমরা আর দুইটা নিয়ে কাজ করবো, পরিসর নিয়ে কাজ করবো আর গড় ব্যবধান। এগুলো আরো বেশি সহজ, এগুলো একইভাবে তুমি করতে পারবা। তো এগুলো আমরা এবার কাজ করি। পরিসর আছে 3 নম্বরে। তো দেখো মূল চলক তোমার দেওয়া আছে, সেখান থেকে তুমি একটা পরিসর পাবা, সেটা হচ্ছে আর আরেকটা ভালো কথা, এখানে যখন তুমি নতুন চলক ধরে নাও তখন নতুন চলকের পরিমিত ব্যবধান কত হবে সেটা লিখে দিতে পারো। মানে নতুন চলক যখন তুমি ধরে নিয়েছো ইউআই, সেখান থেকে তুমি সিগমা ইউ সমান কি হবে সেটা লিখে দিতে পারো, তাহলে ভালো হয়। তাহলে হবে সামেশন ইউআই মাইনাস ইউ বার হোল স্কোয়ার বাই এন তার রুট, এটা লিখে দিতে পারো। তাহলে শেষে গিয়ে তুমি বলে দিতে পারবা যেহেতু এটা সমান এত, তাই লিখে দিলাম। মানে শুরুতে এগুলো লিখে দিলে তাহলে মানে স্যারদের জন্য খাতা দেখা সুবিধা হয় আর কি। তো তাহলে প্রথমে মূল চলক তোমার দেওয়া ছিল এক্স আই, সেটাকে তুমি আর এক্স এটা দিয়ে প্রকাশ করতে পারো। এটা সমান কি হবে বলো তো? তুমি লিখতে পারো এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম, এটা তো তুমি লিখতে পারো, তাই না? যেহেতু আমরা এক্স আই দিয়ে কাজ করছি তাই তুমি প্রমাণের জন্য এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমামই করে, এল মাইনাস এস দিও না, যেহেতু আমরা এক্স আই নিয়ে কাজ করছি তাই এটাই প্রমাণ করার সময় একটু মিল রাখা ভালো। তো এবার তুমি নতুন চলক ধরে নিবা। নতুন চলক সমান কি হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে এবার আমার রেঞ্জটা কত হবে? এবার মানে এবার পরিসরটা কত হবে? এবার তো ইউ চলকের পরিসর, এটা হবে ইউ ম্যাক্সিমাম মাইনাস ইউ মিনিমাম। আশা করি বুঝতে পারছো। এখন তোমার এই মূল যে সূত্রটা সেখান থেকে এই নতুন চলকের সূত্রে যেতে হবে। এখন নতুন চলকে যাওয়ার জন্য তোমার এক্স আই সমান নতুন চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে তুমি লেখো এক্স আই ইকুয়ালস টু সি ইউআই প্লাস এ। এটা লেখার পরে এখন এই সূত্রের মধ্যে যে জিনিসগুলো সেগুলো বসিয়ে দিবা। এখন তুমি একটা জিনিস দেখো, এক্স আই সমান যদি সি ইউআই প্লাস এ হয় তাহলে এক্স ম্যাক্সিমাম কত হবে? এক্স ম্যাক্সিমামটা তো এক্স আই এরই কোন একটা মানে সদস্য, তাই না? এক্স আই চলকটাতে একটা তথ্য সারি, এটা তো অনেক মান আছে, এটা ধরে 1 2 7 5 9 যত ইচ্ছা মান আছে। তাহলে এক্স যে ম্যাক্সিমাম মানটা সেখান থেকে নতুন চলক যদি আমি পেতে চাই তাহলে সেটার সাথে সি আর এ গুণ আর যোগ করে দিলেই হয়ে যাবে না? মানে এটা এমন হবে সি ইউ ম্যাক্সিমাম প্লাস এ এমন হবে। আর তুমি এক্স মিনিমামটা এভাবে লিখতে পারবা
এক্স মিনিমাম সমান কত হবে, সি ইন্টু, সিটা বড় হাতের একটু বড় হয়ে গেছে, ইউটাও বড় হয়ে গেছে, মিনিমাম প্লাস এ। এখন সি আর এতে কি কারণে ম্যাক্সিমাম মিনিমাম লিখলাম না, এগুলো তো ধ্রুবক, এগুলোর তো কোনো ম্যাক্সিমাম মিনিমাম নেই, এগুলো তো সবসময় সেমই থাকবে। তো আশা করি তুমি বুঝতে পারছো এটা। তাহলে তুমি এবার কিছু না, তুমি খালি এবার মূল সূত্রটা লিখে দাও তাহলেই হবে। আর এক্স সমান কি হবে, এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম। এখন এখান থেকে এক্স ম্যাক্সিমামের বদলে আমরা যা বের করলাম সেটা নির্ণয় করবে, দিয়ে ফেলবা। মানে এখানে তুমি লিখবা যে সি ইউ ম্যাক্সিমাম প্লাস এ, এখন দেখো মাইনাস আছে, মাইনাসের মধ্যে এই পুরো জিনিসটা, তাহলে তুমি পাবা সি ইউ ম্যাক্সিমাম মাইনাস এ পাবা, যেহেতু মাইনাসের মধ্যে পুরো জিনিস। এখন তুমি আবার দেখো এই এ আর এই কাটা যাচ্ছে, কারণ প্রত্যেকটা প্রমাণের মধ্যে দেখো মূলটা কিন্তু কেটে যাচ্ছে, মূলের কোনো কাজ নেই ও কারণে। এবার কি করবা, এবার তুমি সমান দিয়ে, তাহলে আর কি থাকে বলো তো, একটু ওয়েট করো, তাহলে আর কি থাকলো বলো তো, তোমার সিটা পড়ে থাকলো। এখন দেখো সি ইউ ম্যাক্সিমাম মাইনাস সি ইউ মিনিমাম হবে, এটা সরি এটা মিনিমাম হবে, এটা হবে মিনিমাম, তাই তো। তো এবার তাহলে কি দেখো সি ইউ ম্যাক্সিমাম মাইনাস সি ইউ মিনিমাম এই জিনিসটাই তো, তাহলে সি কমন নাও, সি কমন নেওয়ার পর তোমার থাকে হচ্ছে ইউ ম্যাক্সিমাম মাইনাস ইউ মিনিমাম। ইউটা কিন্তু নতুন চলক, নতুন চলকের সর্বোচ্চ মানটা আমরা ধরেছি ইউ ম্যাক্সিমাম আর সর্বনিম্ন মান ইউ মিনিমাম। যদি এমন প্রমাণ কোনোদিন আসে তাহলে তুমি বাংলা একটু লিখে দিবা, ধরি এক্স আই চলকের সর্বোচ্চ মান এক্স ম্যাক্সিমাম মানে এক্স ম্যাক্স আর সর্বনিম্ন মান এক্স মিন, আর নতুন চলক ধরার পর নতুন চলকেরও ইউ ম্যাক্সিমাম আর ইউ মিনিমাম এই দুটো ধরে নিবা, যে নতুন চলকের সর্বোচ্চ মান এটা আর সর্বনিম্ন মান এটা। তেমন যেহেতু বইয়ে নিয়ে আসার কথাও না, তারপরেও যদি চলে আসে তো আমরা যে কোনো প্রমাণই এখন থেকে পারবো, আমি যেভাবে মানে যে প্রসেসে শিখাচ্ছি। তো এই যে সি দিলাম আর ইউ ম্যাক্সিমাম মাইনাস ইউ মিনিমাম, এটাই তো আবার তোমার নতুন চলকের রেঞ্জ মানে নতুন চলকের পরিসর, তাহলে এটা হবে আর ইউ। তাহলে অতএব তুমি কি পেলে, আর এক্স সমান সি ইন্টু আর ইউ। তার মানে কি, তুমি যখন দুইটার মধ্যে সম্পর্ক করতে গেলে তখন দেখলে একটা জিনিসই ম্যাটার করছে, সেটা হচ্ছে এই সিটা, এ কিন্তু কোনো ম্যাটার করছে না, কারণ এ কিন্তু বারবারই খালাস হয়ে যাচ্ছে। তো তাহলে বুঝতে পারছো যে এটাও মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আশা করি প্রমাণটা বুঝতে পারছো। তো এটাও আমাদের হয়ে গেল যে পরিসর। এখন গড় ব্যবধানটাও তুমি একইভাবে করবা। তো গড় ব্যবধানটা একটু ঝামেলা, না কোনো ঝামেলা হবে না, দেখো আমি যদি দেখিয়ে দিই, এটা তুমি ভালো করে করবা, আমি শুধু দেখিয়ে দেবো। সূত্রের মধ্যে কি ছিল বলো তো, সূত্রের মধ্যে ছিল গড় ব্যবধান মানে এমডি এক্স বার এমন ছিল। গড় ব্যবধান কিন্তু মিডিয়ান আর মোডের গড় ব্যবধান না, এটা তুমি শুধুমাত্র এই জিনিসটা প্রমাণ করতে পারবা হলো গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধানের হতেই, তাছাড়া কিন্তু অন্য কোনোটা করতে পারবা না। করতে পারলেও আমি আপাতত জানি না, যেহেতু বইয়ে নেই তাই এইটুকু শিখলেই অনেক বেশি হয়ে যায়, বইয়ের থেকে বেশি। তো শুধুমাত্র গাণিতিক গড় হাতে নির্ণীত যে গড় ব্যবধান সেটা আমি শিখাচ্ছি, পরে যদি দেখি যে মধ্যক প্রসারক দিয়েও হয় তাহলে সেটাও আমি দেখিয়ে দেবো না। তো এটার সূত্র কি বলতো, সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এমন হয় না? তো এখন তুমি তো নির্ণয় করতে পারবা যে এক্স আই সমান যদি নতুন চলক দিয়ে লেখো তাহলে হয় সি ইউআই প্লাস এ, এভাবে তো তুমি লিখতে পারবা। তো তুমি এখান থেকে কি চলে আসবে বলতো, এখানে আসবে সি ইউআই প্লাস এ, এখান থেকে চলে আসবে এই যে এখান থেকে দিতে পারবে এক্স বার সমান সি ইউ বার প্লাস এ, এমন দিতে পারবা। এখান থেকে আসবে সি ইউ বার মাইনাস এ, যেহেতু মাইনাসের মধ্যে এই পুরো জিনিসটুকু এবার এন দিয়ে ভাগ হবে। এখন দেখবে এ আর এ কিন্তু কাটা যাচ্ছে, এ আর এ কিন্তু কাটা যাচ্ছে, তাহলে থাকে হলো সামেশন, এখানে থাকে সি কমন নিলে ইউআই মাইনাস ইউ বার ডিভাইডেড বাই এন। এখন মডুলাসের মধ্যে সি থাকলে এটা তুমি বের করতে পারো, কারণ মডুলাস কিন্তু আসলে একটা ব্র্যাকেটের মতোই, শুধু সেটা পজিটিভ মানে নেগেটিভকে পজিটিভ করে ফেলে, মানে এভাবে করে ফেলে। এখন ধরো তোমার দুইটা মডুলাস আছে, ধরো 3 ইন্টু -5 এটাও মডুলাসের মধ্যে আছে, আবার ধরো 3 মডুলাস -5 এটাও আছে। এখন 3 গুণ -5 কত হয়, -15, -15 হয়, আর সেটা মডুলাস যদি তুমি ভাঙতে চাও তাহলে শুধু 15 হবে। আর এখানে দেখো তো 3 গুণ -5 মডুলাস করলে 5 হয়, মানে এটাও কিন্তু 15ই হয়। তার মানে এখান থেকে তুমি কিন্তু এই জিনিসটা লিখতে পারো, মানে মডুলাসের মধ্যে থেকে তুমি কিন্তু কোনো একটা পজিটিভ মান বের করে ফেলতে পারো, কারণ পজিটিভ মান মডুলাসের মধ্যে রেখে কোনো লাভ নেই। এখন আমরা যখন মূল মাপনী ধরি তখন দেখবা মূলত আমরা পজিটিভ মান নিয়ে কাজ করি, এই সি আর এ এগুলো কিন্তু সাধারণত পজিটিভই থাকে, সেটা পজিটিভ ধরে আমরা সিটাকে মডুলাসের বাইরে আনতে পারি।
আবার যেহেতু সি ধ্রুবক, তাই সিটাকে তো সামেশনের বাইরেও আনতে পারবো, তাই না? তাহলে সি একবারে তুমি যদি বাইরে আনো তাহলে এরকম থাকে, মানে তুমি এটা যেহেতু পজিটিভ আমরা ধরে নিয়েছি, তাই এটাকে তুমি মডুলাসের বাইরেও আনতে পারো। আবার কোন একটা ধ্রুবক যদি চলকের সাথে গুণ আকারে থাকে সেটাকে তো সামেশনের বাইরেও আনা যায়, তো সেটাও তুমি আনলে, তো তাহলে তোমার কি থাকে, মডুলাস ইউআই মাইনাস ইউ বার ডিভাইডেড বাই এন। এখন দেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বারের মডুলাস ডিভাইডেড বাই এনটা ছিল এম ডি এক্স, এখন সামেশন ইউ আই মাইনাস ইউ বার ডিভাইডেড বাই এন, এটা তাহলে হয়ে যাবে এম ডি ইউ বার, মানে কি মিন ডেভিয়েশন, মানে গড় ব্যবধান নতুন চলকের গাণিতিক গড় হতে, তার মানে এম ডি এক্স সমান তুমি পেয়ে যাবা সি ইন্টু এম ডি ইউ। আমি তো করিয়ে দিলাম, তুমি আর একটু ভালো করে করে বাড়ির কাজ হিসেবে জমা দিবা আজকে। তো এটা যদি তুমি করে ফেলো তাহলে তুমি লিখতে পারবে, যেহেতু সূত্রের মধ্যে শুধুমাত্র আমি মূল দেখতে পারছি, যে খাতা দেখছে আপনি স্যার, আপনিও দেখতে পারছেন চোখ দিয়ে যে শুধুমাত্র মাপন এটাই আছে, কোনো মূল নেই, তাহলে আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যে এই মাপনের উপরে শুধুমাত্র নির্ভর করবে, কোনো মূলের উপর কিন্তু নির্ভর করবে না। আশা করি বুঝতে পারছেন। তো আমরা অনেক কিছুই পড়লাম, দেখি কয় মিনিট হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গিয়েছে। তো পরের ভিডিওতে আমরা সামনের যে প্রমাণগুলো আছে সেইগুলো করবো। তো আজকে একটু বেশিক্ষণ ধরে কিছু কিছু জিনিস দেখেছি। ও আরেকটা জিনিস আছে, চতুর্থক ব্যবধান কোথায় আর মিডিয়ান মোড এগুলো কোথায়, তো এগুলো আমার প্রাথমিক ধারণা, এগুলো চূড়ান্ত ধারণা না, এটা এমনি একবার শোনো তারপরে ভুলে যাও। চতুর্থক ব্যবধান এটা আমরা কি কারণে মূল মাপনী দিয়ে কাজ করলাম না। এখন একটা জিনিস দেখো, এখন ধরো কোন একটা তথ্য সারি আছে, তথ্য সারিতে ধরো অনেকগুলো মান আছে, ধরো 5 7 9, ধরো 11 6 3 2, অনেকগুলো মান আছে। এখন তুমি মূল মাপনী প্রয়োগ করতে চাও কি কারণে, প্রত্যেকটা মান ছোট করার জন্য। ধরো তুমি আমি এই মানগুলো না দিয়ে ধরো আরেকটু ভালো মান দিলাম, ধরো এই মানগুলো না দিয়ে ধরো আমি আরেকটু ভালো মান দিলাম, তাহলে বুঝতে পারবো। ধরো তোমার আছে 60 65 70, আমি 55 দিয়ে শুরু করি তাহলে ভালো হবে। 55 60 65 70 75 80 85, ধরো এই মানগুলো আছে। এখন এই মানগুলোর উপর তুমি মূল মাপনী কি কারণে প্রয়োগ করতে চাও, ধরো তুমি নতুন একটা চলক নিলে ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস 50 দিয়ে বিয়োগ করলে আর 5 দিয়ে ভাগ করলে, দেখো তাহলে তুমি পেয়ে যাবা 1 2 3 4 5 6 7 এই ধরনের মান পেয়ে যাবা। এখন এগুলো তুমি কি কারণে করতে চাও, যে এই প্রত্যেকটা মান ব্যবহার করে তুমি যাতে সহজে কাজগুলো করতে পারো। এখন তুমি একটা জিনিস ভাবো, তুমি যখন মধ্যক নির্ণয় করো, মিডিয়ান নির্ণয় করো, যখন তুমি প্রচুরক নির্ণয় করো, আমি শুধু মধ্যক আর চতুর্থক এই দুইটা নিয়ে কাজ করছি। মধ্যক নিয়ে কাজ করো তুমি, যখন চতুর্থক নিয়ে কাজ করো, আবার আরো কিছু কিছু জিনিস ছিল না, চতুর্থক ছিল কোয়ার্টাইল, আবার ছিল মানে কি ওয়াই ছিল, এটা আশা করি মনে আছে তোমার এই জিনিসগুলো। তারপর আবার ডিকাইল ছিল যেটা ছিল দশমক, আর পার্সেন্টাইল ছিল যেটা শতমক, আই দিয়ে নিচে আই দেওয়া হয়তো। তো এই জিনিসগুলো তুমি যখন নির্ণয় করো তখন তুমি কেমনে নির্ণয় করো, তখন কি তোমার সব মান কাজে লাগে নাকি যেটা অবস্থানের মান সেটাই? মধ্যক মানে হলো যে মানটা পুরো তথ্য সারিকে 2 ভাগে ভাগ করে, তাহলে মধ্যক মানে আগের এই মানগুলো যাই হোক, এখানে 55 না থেকে তোমার 50 থাকতে পারতো, এখানে 60 না থেকে 57, 65 না থেকে 68, এমন যে কোনো মান কিন্তু থাকতে পারতো। এখানে 75 না থেকে ধরো 85 থাকলো, এখানে ধরো 2 থাকলো, আর এখানে থাকলো 50 কোটি, যে কোনো মানই থাক, মধ্যক সবসময় তো 70ই, তাই না? তার মানে মধ্যক নির্ণয়ের জন্য তোমার প্রত্যেকটা মানের উপর কিন্তু নির্ভর করেই না, মানে তোমার মধ্যক নির্ণয় করে মূলত অবস্থানের উপর, মানে এই প্রত্যেকটা জিনিস মূলত অবস্থান নির্ভর মান, অবস্থান নির্ভর। আশা করি বুঝতে পারছো, মানে এটা প্রত্যেকটা মানের উপর মানে নির্ভর করেই না, তার মানে অবস্থান নির্ভর। তার মানে তুমি অবস্থানে পৌঁছাতে পেরে ওখানে যে মানটা আছে সেই মানটা বসিয়ে দিলেই হয়ে গেল 70। এখন তোমার এখানে যদি আমি 1 কোটি 2 কোটি যত বড় মানি দিই, এদিকে আমি বিলিয়ন বিলিয়ন যত মানি দিই, মাঝে যদি 70ই দিয়ে দিই, তাহলে তুমি এই 70টাকে অ্যান্সার বলে দিবা না? তোমার কি এই কঠিনটা আছে? মানে ধরো আমি এখানে 1 বিলিয়ন 2 বিলিয়ন 3 বিলিয়ন এইভাবে বললে তো তোমার গড় নির্ণয় করতে কষ্ট হতো, কারণ গড় নির্ণয় করার জন্য প্রত্যেকটা মান যোগ করতে হয়, গড় নির্ণয় করার জন্য প্রত্যেকটা মান যোগ করে তারপরে ওই যতটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। কিন্তু মধ্যক নির্ণয় করার জন্য কি তোমার এই বড় বড় মান যোগ করা লাগছে না, তো তোমার শুধু একদম মাঝামাঝি যে মানটা আছে সেই মানটা তুমি অ্যান্সার হিসেবে বলে দিচ্ছ, শেষ।
যখন তুমি চতুর্থকে আসছো তখন তোমার তিনটা মান মানে 4 ভাগে ভাগ করে পুরো তত্ত্ব সারিকে। ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে যে মান আছে, এখানে যে মান আছে, এখানে যে মান আছে, এই মানগুলো তুমি খুঁজে নিয়ে বলে দিলে হয়ে গেল যে এগুলোই উত্তর। অন্য অন্য এখানে যে মানগুলো আছে সেগুলো জাহান্নামে গেলেও কোনো সমস্যা নেই। সেগুলোর 1 বিলিয়ন 2 বিলিয়ন যত বড় মানই হোক, তোমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তোমার এইখানে যে মান আছে সেটা তুমি যদি চোখে দেখতে পাও তাহলে সেটাই তুমি উত্তর হিসেবে বলে দিচ্ছ যে স্যার এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, আর কোনোটা আমি চোখেও দেখবো না, কোনো সমস্যা নেই। দশমকও তাই, দশমকে তো 9 ভাগে ভাগ করে, মানে 10 ভাগে ভাগ করে, মানে 9টা দশমক থাকে, শতমকে 99টা শতমক থাকে। তো এই মানগুলো কিন্তু অবস্থান নির্ভর, এগুলো বাকি মানগুলোর উপর নির্ভরই করে না। মানে বাকি মানগুলো ছোট হোক বড় হোক সেগুলো কিন্তু কোনো সমস্যা নেই, তোমার কিন্তু কোনো যোগ বিয়োগ করা লাগছে না। গড়ের মধ্যে যেমন তোমার যোগ বিয়োগ করা লাগে, যেহেতু করা লাগছে না তাই তোমার তো মূল ও মাপনী প্রয়োগ করে সহজ করার দরকার হচ্ছে না। কারণ মূল ও মাপনী দিয়ে সহজ করছিলাম কারণ আমার বড় সংখ্যা যোগ করতে কষ্ট হচ্ছিল, সে কারণে আমি ছোট সংখ্যা বানিয়ে নিয়ে তারপরে কাজ করছি। কিন্তু মধ্যক, চতুর্থক, দশমক, শতমক এগুলো তো তুমি মাঝামাঝি একটা মান খুঁজে পেয়ে মানে ওই অবস্থানে যাওয়ার পরে সেই মানটাকে তুমি অ্যান্সার বলে দিচ্ছ, তোমার তো কোনো কাজ করা লাগছে না। তার মানে এইগুলো আসলে মূল ও মাপনীর উপর নির্ভর কি নির্ভর না, এগুলো আসলে দেখাই হয় না। মানে এগুলো নতুন চলক তোমার লাগবেই না, মূল মাপনী তোমার দরকারই নেই, মানে মূল মাপনী এগুলো লাগবে না। এখন নির্ভরশীল কি নির্ভরশীল নাই এটা আসলে বলতে পারছি না এখনই, পরের ভিডিওতে বলবো না। কিন্তু তোমার আসলে লাগে না, মানে এগুলো থেকে প্রশ্ন তুমি জীবনেও পাবা না যে মূল ও মাপনী ব্যবহার করে তুমি মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, এসব জীবনেও পাবা না। তো এগুলো গেলো। আরেকটা জিনিস আছে প্রচুরক, এই যে মোড। এখন প্রচুরক মানে কি? প্রচুরক মানে তথ্য সারির মধ্যে যে মানটা সবচেয়ে বেশি বার আছে, মানে তুমি দেখবা যে যেটা সবচেয়ে বেশি বার আছে। ধরো আমি আরেকবার এখানে 2 লিখে দিলাম, তাহলে তুমি দেখছো সব মান দেখার পরে এই যে দেখছো 2 কোন একটা মান ধরো আছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন, এই 1 বিলিয়ন দেখে কি তোমার কোনো কষ্ট হবে যে আরে এত বড় মান দিল কেন? এটা তো তোমার কষ্ট হবে না, কারণ তোমার দেখছো 1 বিলিয়ন একবারই আছে। তাহলে এই যে 2, এই যে 2, তাহলে এটাই প্রচুরক। তো প্রচুরকও কিন্তু তোমার বাকি মানগুলোর উপর নির্ভর করে না, এ মানে 1 বিলিয়ন না হয় 2 বিলিয়ন দিলে কিন্তু প্রচুরকের মান কিন্তু চেঞ্জ হয় না। তার মানে বুঝতে পারছো, প্রচুরকও মূলত এটা অবস্থান নির্ভর না, কিন্তু এটাও আসলে মানে তোমার মূল মাপনের সাহায্যে ছোট করে নেবো সেটা কিন্তু লাগে না, কারণ প্রচুরক তুমি দেখবা যে কোন মানগুলো সবচেয়ে বেশি বার আছে সেটাই উত্তর, শেষ। তোমার কোনো যোগ বিয়োগ কিছু কাম করা লাগছে না, মানে অন্য মান যত বড়ই হোক তোমার কিন্তু ছোট করে নেওয়া লাগছে না মূল মাপনের সাহায্যে। মানে প্রচুরকেও তোমার নতুন চলক লাগবে না, মূল লাগবে না, মাপনী লাগবে না। তো সেই কারণে এই যে এখানে যে মিন ডেভিয়েশন মানে গড় ব্যবধান, শুধুমাত্র আমরা গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধানটাকেই প্রকাশ করলাম যে এটা মাপনের উপর নির্ভরশীল কিন্তু মূলের উপর নির্ভরশীল না। আরো তো 2টা গড় ব্যবধান আছে, মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান আর প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান। তো এইগুলোর জন্য আসলে কোনো প্রমাণ শেখা লাগবে না, কারণ এগুলো বইয়েও নেই। কিন্তু যদি প্রশ্ন আসে যে এইগুলো আসলে কিসের উপর নির্ভরশীল, তুমি একের মতোই বলবা যে মূল হতে স্বাধীন মানে মূলের উপর নির্ভরশীল না কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আপাতত এটা জেনে রাখো, তো পরের ভিডিওতে আমি বলবো না যে আসলে নির্ভরশীল নাকি নির্ভরশীল না। তো আশা করি বুঝতে পারছো যে যেগুলো অবস্থান নির্ভর, যেগুলোই তোমার যোগ বিয়োগ কিছু করা লাগছে না, সেগুলো মূল মাপনের উপর নির্ভরশীল হলো কি না হলো সেটা তোমার দেখাও লাগে না, কারণ এগুলো তুমি জীবনেও ব্যবহার করবে না। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো এই ভিডিওতে অনেক কিছুই মূলত শিখালাম, এগুলো যদি একটু ভালো করে শিখতে পারো তাহলে প্রত্যেকটা অধ্যায়ে গিয়ে তুমি মানে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে। মূল ও মাপনের যে এই জিনিসগুলো দেখালাম যে নতুন চলক তুমি যেভাবে করবা তার উল্টো প্রসেস করে তুমি সূত্র বানাতে পারবে, এগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে আছে। আগের অধ্যায়গুলোতেও তুমি দেখে এসেছো কেন্দ্রীয় প্রবণতার যত সূত্র ছিল মুখস্থ করা, সে মুখস্থ করার পরিমাণ কিন্তু কমে গিয়েছে এই যে মূল ও মাপনের সাহায্যে। এটা যদি তুমি বোঝো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র তোমার কিন্তু আর মুখস্থ করা লাগে না, নতুন চলকের সাথে এই করে তোমার পুরাতন চলক তুমি পেয়ে যাচ্ছ। তারপর দেখো সূত্র থেকে সারণী, এগুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার মুখস্থ করা লাগে না যে তোমার মধ্যক নির্ণয় করার জন্য তোমার সারণীতে কি কি বসাতে হবে, প্রচুরকের জন্য কি কি বসাতে হবে, গড় বের করার জন্য তোমার কি কি বসাতে হবে, এগুলো কিন্তু তোমার আর মানে মুখস্থ করা লাগবে না। আগে আমরা যে 9-10 থাকতে মুখস্থ করতাম যে এটার জন্য আমরা সারণীতে এই বসাবো, এটা কিন্তু লাগে না। আবার দেখো এখানে একটু ওয়েট করো, এই যে সূত্র থেকে ধাপ, এটা তুমি বুঝতে পারছো যে যদি তুমি এটা একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার আর মনে রাখা লাগবে না যে এটার জন্য আমি এই নির্ণয় করে করে তারপর বের করবো। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অশ্রেণীকৃত থেকে শ্রেণীকৃত সূত্র, এটা অনেকবারই দেখা যাচ্ছে, আজকে দেখালাম। এটা যদি তুমি জানো তাহলে তো তোমার অর্ধেক সূত্রই তোমার আর মুখস্থ করা লাগছে না, তুমি অশ্রেণীকৃত ক্ষেত্রে সূত্রটা খালি মুখস্থ করবা, সেখান থেকে শ্রেণীকৃত বের করে ফেলতে পারবা। তাহলে বুঝতে পারছো তোমার কত সূত্র কমে গিয়েছে।
এখন দেখো প্রত্যেকটা সূত্র, এখানে যত সূত্র আছে প্রত্যেকটা সূত্রের শ্রেণীকৃত তুমি বের করে ফেলতে পারবা। এটার বাদে না, এটাও পারবা। এটার সূত্র এমনই, শুধুমাত্র চতুর্থক নির্ণয়ের ক্ষেত্রে তুমি শ্রেণীকৃত সূত্র প্রয়োগ করবা, তাই মানে এটা চতুর্থক নির্ণয়টা আসলে আগের অধ্যায়ের জিনিস, আর এই অধ্যায়ে শুধু সেই দুইটা বিয়োগ করে Q3 - Q1 করে 2 দিয়ে ভাগ। তো আজকের ভিডিও যাই শিখলাম, অত বেশি হয়তো হয়নি শেখানো, মানে নতুন কিছু হয়তো একটু কমই শিখেছো, কিন্তু স্কিলটা বেড়ে যাবে তোমার স্ট্যাটিস্টিক্সের মানে অঙ্কগুলো করার ক্ষেত্রে। তো আজকে ভিডিওটা ভালো করে যদি করো তাহলে সামনে জীবনটা সহজ হবে আশা করা যায়। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি দেরি না করি। আল্লাহ হাফেজ।